এসে বা প্যারাগ্রাফ দেওয়া আছে কন্টেনিং এ শর্ট অ্যাকাউন্ট অফ দি অথর ফেভারিট, কিন্তু হচ্ছে কোন ফর্মে সেটা দেওয়া নেই। হ্যাঁ, তুমি যদি পারো কোন ধরনের সেটা একটু লিখে দিবা, ঠিক আছে? হুম। যদি পারো কোন আচ্ছা ধরনের তাহলে লিখে দিবা, কারণ বইয়ের আনসার শিট দেখে তো আর সারা খাতা দেখবে না, তাই কি বলো? না। হ্যাঁ, বইয়ের মতো করে দিয়ে রাখছে, যা খুশি তাই একটা দিয়ে রাখছে। এখন বাকি তুমি যদি সংশোধন করে নিয়ে ঠিক করে চলতে পারো ভালো, না হলে যা ক্ষতি হবার সেটা তো পরীক্ষার খাতা থেকে দিয়ে এসে তারপরে বোঝা যাবে যে তোমার কি ঘটনাটা ঘটেছে। এই জন্য যদি সুযোগ থাকে, কত নম্বর, 91 আর 92। 91 আর 92। হ্যাঁ, ইয়োর মোস্ট ফেভারিট সিঙ্গার, তাই তো? ইয়োর মোস্ট ফেভারিট সিঙ্গার, এটা কি জাতীয় এসে হতে পারে বলো তো? ডিসক্রিপটিভ। হ্যাঁ, এটা ডেসক্রিপটিভ হতে পারে, তাই না? ডেসক্রাইব করবা তার, সে যে তোমার কাছে কেন ফেভারিট সেটা তুমি বর্ণনা করবা, এই তো নাকি? হুম। জি। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়োর মোস্ট ফেভারিট রাইটার, একই জিনিস, একই জিনিস, শুধু লিখে রাখছে প্যারাগ্রাফ, এসে, লেটার, কন্টেনিং শর্ট, ওই একই। দেখো এটা লেটার হতে পারে, এসে হতে পারে। প্যারাগ্রাফটা আমি বলেছি প্যারাগ্রাফটা বলার দরকার নেই, ঠিক আছে? তো প্যারাগ্রাফ বাদ দিবা, প্যারাগ্রাফ যেহেতু কোনো রাইটিং না, ঠিক আছে? তো ওটা রাইটিং এর একটা পার্ট মাত্র, তো দয়া করে আমরা প্যারাগ্রাফটা লিখবো না। এসে থেকে শুরু করব, এসে, লেটার, রিপোর্ট, তাই তো? এরকম যা যা জিনিসগুলো আছে, রিসার্চ বা সার্ভে রিপোর্ট, যেটাই হোক সেগুলো লিখবো, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আর কারো বলো। আচ্ছা, তো যদি সমস্যা না থাকে তো ভেরি গুড, তাহলে রাইটিং টু আমাদের আলোচনা এটা দিয়ে শেষ। কারণ ইতোমধ্যে রাইটিং টু এর জন্য আর যে প্রশ্নগুলো সেগুলো আমাদের ফার্স্ট ইয়ারের মতোই। হ্যাঁ, তোমাদের বইয়ে হয়তো এখানে 2-10টা প্রশ্ন দিয়ে রাখছে, এগুলাই এনাফ নয়। হ্যাঁ, বরং তোমাদের এখন কাজ হবে কি, বিশেষ করে আমি বলে রাখি, আমি শেয়ার করে দিব ফার্স্ট ইয়ারের প্রশ্নগুলো, শেয়ার করে দিব তোমাদের সাথে পার্ট বি এর, ঠিক আছে? যে যে টপিকের এখানে, যেমন হচ্ছে নোটস, মিনিটস দরকার নাই। তারপর হচ্ছে মনে করো এখানে তোমাদের প্যারাগ্রাফ বা এই যে নোটস বা মিনিটস বাদে বাকি যেগুলোর পার্ট বি আছে, ওই পার্ট বি থেকে তোমরা একটু পড়ে নিবা, মনে থাকবে তো? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে রাইটিং টু আমাদের শেষ। এখন আমি আসি হচ্ছে রাইটিং থ্রির ক্ষেত্রে। হ্যাঁ, রিডিং থ্রি আমরা পরে পড়বো কিছুটা। রাইটিং থ্রিটাতে যেহেতু আমাদের আসলে এখানে আলোচনার কিছু নাই, এখানে যেহেতু আমাদের লেখালেখি মুখস্থ করার বিষয়, সেই ক্ষেত্রে আমরা একটু কিছু কথা বলবো। আচ্ছা, রাইটিং থ্রিতে কি কি থাকে বলো দেখি। এখানে তো কোথায় গেল সেটা? স্যার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, দেখো একাডেমিক আগের এক্সিকিউটিভ। মতোই, তাই তো? আগের মতোই, শুধু একটা বিষয় এর সাথে জড়িত আছে, সেটা হলো কি, আরে বইটা কোথায় পেলাম? অ্যাম্পলিফিকেশন। হ্যাঁ, অ্যামপ্লিফিকেশন, তাছাড়া তেমন কিছুই নাই। হুম। বাকিগুলো সব আগের মতোই। তোমাদের কাছে বই আছে না? আমার এই বইটা ইয়া করা ছিল, কিন্তু আমি ওটা স্যার। পিডিএফটা হারিয়েছি মনে হয়। দেখো একটু বইটা তোমরা যদি একটু খোলো তাহলে দেখতে পাবা যেখানে কি কি আইটেমগুলো আছে। রাইটিং থ্রি, দেখো প্রথমে আছে কি তোমাদের অ্যামপ্লিফিকেশন, তাই না? জি স্যার। অ্যামপ্লিফিকেশনের পরে আছে হচ্ছে লেটার, ঠিক আছে? হুম। লেটারের পরে আছে কি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের পরে আছে হচ্ছে মনে করো এসে। এসের পরে আছে হচ্ছে, ও এসে দিয়েই শেষ করেছে, এসে দিয়েই শেষ করেছে, মানে 4টা আইটেম দিয়েছে মাত্র। তো আমরা একটু, তোমাদের যে সেট বইটা আছে, জি স্যার আছে। জি স্যার। জি স্যার আছে। দাঁড়াও আমি একটা, স্যার রাইটিংও তো আছে। দেখো আমি ওখানে পাচ্ছি না হয়তো, আমি একটু ছবি তুলে নিই একটা প্রশ্নের, গত সালের কি কি আসছে দেখো। রাইটিং থ্রিতে, রাইটিং থ্রিতে আছে প্রথমে অ্যামপ্লিফিকেশন আসছে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে রিপোর্ট, তাই না?
রিপোর্ট আসছে, তারপরে এসে আসছে। এই যে 4-5টা বিষয় এখানে মেইনলি থাকছে। তার মানে ফার্স্ট ইয়ারে যে আমরা পড়েছিলাম কিছু কিছু জিনিস, যেমন আমাদের ফার্স্ট ইয়ারে কি ছিল, প্রথমে প্যারাগ্রাফ ছিল, তাই না? তারপরে কি ছিল? প্যারাগ্রাফ, এসে, তারপরে কি? রিপোর্ট, রিপোর্ট, লেটার, তাই তো? তারপরে কি? মেমো, মেমোরেন্ডাম, মেমো, মেমো, নোটিশ, প্রেস রিলিজ, মিনিটস, প্রেস রিলিজ, মিনিটস এবং হচ্ছে কি নোট। নোট। হ্যাঁ, এখন তোমাদের সিলেবাসটা আছে না, সিলেবাস? জি স্যার। জি স্যার। দেখো সিলেবাসে কিন্তু যদি তোমাদের থাকে একটু হাতে নাও, নিয়ে একটু দেখার চেষ্টা করো। যেখানে ফার্স্ট ইয়ারে যেমন একটা উল্লেখ ছিল, তাই না, যে কি কি রাইটিং টপিকগুলো কি কি হবে। ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট ইয়ারের যে রাইটিংটা ছিল সেখানে তো উল্লেখ ছিল, তাই না? যেখানে প্যারাগ্রাফ আছে, এসে আছে, রিপোর্ট আছে, তারপর লেটার আছে, তারপর নোটিশ, মেমো, নোটস, প্রেস রিলিজ, মিনিটস এরকম বলা ছিল। কিন্তু সেকেন্ড ইয়ারে ওইভাবে কিন্তু কিছু বলার নাই, ঠিক আছে, যে কি কি টপিক তোমাকে পড়তে হবে পার্ট সি এর জন্য, সিলেবাসে অন্তত বলা নাই। কিন্তু বই থেকে দেখা গেছে কি আমাদের বাদ দিয়েছে কি নোটস, মিনিটস, প্রেস রিলিজ, মেমো, নোটিশ, এই 4টা মধ্যে আসছে। আর সাথে কি করা হচ্ছে, একটা অ্যামপ্লিফিকেশন আছে। কারণ এখানে আমাদের রাইটিং 3 তে কয়টা প্রশ্ন থাকবে আর কয়টা উত্তর করতে হবে বলো? আচ্ছা, 8টা কোশ্চেন থাকবে, 5টা উত্তর করতে হবে। রাইটিং 3 তে, রাইটিং 3 তে আচ্ছা আচ্ছা। 5টা থেকে 3টা দিতে হবে। হ্যাঁ 5টা থাকবে, 3টা। 3, তাই তো? 3 আউট অফ 5, 5টা কোশ্চেন থাকবে, তার ভিতরে যে কোনো 3টা তোমাকে লিখতে হবে। দেখো ঘুরে ফিরে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, যদি আমরা 2022-এরটা দেখি, তাহলে কি কি আসছে 2022-এ? দেখো অ্যামপ্লিফিকেশন আসছে, লেটার আসছে, প্যারাগ্রাফ আসছে, এসে আসছে, রিপোর্ট আসছে। আবার যদি আমরা 21-এর দিকে তাকাই, তাহলে কি কি আসছে দেখো দিনই। 21-এর পার্ট 3 তে কই গেল রাইটিং 3, ওই কোথায় গেল? আচ্ছা 21-এর পার্ট রাইটিং 3 স্যার ওইগুলাই ঘুরে ফিরে গুলাই। 4 আর 5 সেন্টেন্স আসছে। পার্ট 3 থেকে দেখছি না, পেজটা মনে হচ্ছে নষ্ট, কাটা কেটে গেছে। হ্যাঁ, তো যাও রাইটিং 3 তে দেখো এখানে আছে, এটা হচ্ছে 20 সালে এসেছে অ্যাপ্লিকেশন, অ্যামপ্লিফিকেশন, রিপোর্ট এবং হচ্ছে অ্যাপ্লিকেশন রিপোর্ট, বা দুটা রিপোর্ট আসছে এবার, ঠিক আছে। দেখো 2020 সালে, 2020 সালে তো এটা, হ্যাঁ 2020 সালে রাইটিং 3 তে অ্যাপ্লিকেশন আছে, একটা অ্যাপ্লিকেশন আছে, একটা রিপোর্ট আছে, আবার একটা অ্যাপ্লিকেশন আছে, তারপরে আবার রিপোর্ট আছে। তা দেখো এসে আসেনি, প্যারাগ্রাফ আসেনি, এখানে 2টা রিপোর্ট, 2টা অ্যাপ্লিকেশন দিয়েছে এবং একটা অ্যামপ্লিফিকেশন দিয়েছে, ঠিক আছে। তার মানে এসে রিপোর্ট কিন্তু, এসে এবং প্যারাগ্রাফ কিন্তু দেয়নি 2020 সালে। এবার 2021 সালে যদি দেখি, রাইটিং 3 তে ছিল একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যামপ্লিফিকেশন, একটা রিপোর্ট, আবার একটা অ্যাপ্লিকেশন, আবার একটা প্যারাগ্রাফ, এবার আবার এসে দেয়নি। তার মানে এই 5টার ভিতরে ঘুরে ফিরে টোটাল কোশ্চেন আসবে 5টা, তাই তো? কোনোটা ডাবল হলে আরেকটা নিশ্চয়ই বাদ যাবে। তাহলে এখানে আছে কয়টা? এখানে আছেই তো 5টা, নাকি? তাহলে হয় একটা করে দিলে সবগুলো থেকে একটা আসবে, আর না হয় কোনো জায়গায় যদি একটা বেশি দিয়ে ফেলে তাহলে আরেকটা জিনিস বাদ যাবে। তবে দেখা গেছে কি এসে এবং প্যারাগ্রাফটার মধ্যে বাদ গেছে, রিপোর্ট এবং লেটার, কিন্তু লেটার বা অ্যাপ্লিকেশন যেহেতু আমরা দেখলাম ফার্স্ট পেপারে কিন্তু দেখছিলাম লেটার কিন্তু 2টা 3টা করে আসে ফার্স্ট ইয়ারে, তাই না? জি স্যার। তাহলে আমরা দেখলাম এই যে 5টা আইটেম, এই 5টা আইটেমের মধ্যেই তোমাকে লিখতে হবে। তাহলে এর ভিতর থেকে আমরা ফার্স্ট ইয়ারে কিন্তু একটা জিনিস বাদ দিয়েছিলাম, কোনটা বলো তো? অ্যামপ্লিফিকেশন। না ওটা না, মানে এসে বাদ দিয়েছি, এসে, অতএব এবারও আমরা এসে বাদ দিব, এবারও আমরা এসে বাদ দিব, ঠিক আছে তো?
বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে প্যারাগ্রাফ, রিপোর্ট, লেটার্স, অ্যাম্প্লিফিকেশন তোমাদের বইয়ে যেগুলো আছে তার মধ্য থেকে আমি কিছু ইম্পর্টেন্ট বলে দিব, সেগুলো তোমরা একটু নিজ দায়িত্বে সবাই পড়ে নিবা, কারণ এগুলো তো আর বোঝানোর কিছু নেই, বোঝানোর কিছু আছে কারণ ফার্স্ট ইয়ারে তোমরা তো অনেক বুঝেছো এগুলো না। এখন এগুলোরই আমি ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো আছে, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে যেমন টপিক ওয়াইজ ছিল না, প্যারাগ্রাফ, এসে, রিপোর্ট এভাবে আলাদা আলাদা ছিল, এবারও এরকম করে আলাদা আলাদা করে আমি ফোল্ডার করে ফার্স্ট ইয়ারের যে ক্লাস ওর যে পিডিএফ ফাইল সেগুলো আমি দিয়ে দিব, সেগুলোই তোমরা পড়ে নেবে, কারণ ঘুরে ফিরে ওইগুলোই আসে। কি কথা বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, মানে আমি আর তোমাদেরকে পার্ট সি পড়াবো না, মানে পার্ট সি পড়ানোর কিছু নাই, ঠিক আছে, কারণ এটাতে সময় নষ্ট করা যাবে না। জি স্যার। স্যার বলো। স্যার এখানে অ্যামপ্লিফিকেশন কি বাংলা ভাব সম্প্রসারণ যেভাবে দিই আমরা ওভাবে দিব? হ্যাঁ, অ্যামপ্লিফিকেশন মানে হচ্ছে ভাব সম্প্রসারণ, তোমাদের বইয়ে আছে না, বইয়ে দেখো, একটু বই বার করো। জি স্যার। হ্যাঁ স্যার বের করছি দেখছি। কীর্তিমানের মৃত্যু নাই এরকম যেমন ছিল, এটা দিয়ে বিশেষ বর্ণনা করতে হয়েছিল, এখানে দেখো একটা করে সেন্টেন্স দেওয়া আছে বা একটা করে প্রভাব দেওয়া আছে, সেই প্রভাবগুলোকে তোমাকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, পড়তে হবে, ঠিক আছে, ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে স্যার হবে। এটার লেন্থ কতটুক দিব? লেন্থ নিয়ে যে তোমরা টেনশন করো কতটুক দিব? হ্যাঁ, লেন্থ 10 মার্কে যতগুলো লিখতে হয়। হ্যাঁ, যে ভাব স্যার সম্প্রসারণ, এটা কি আমরা এক প্যারায় লিখবো নাকি 3 প্যারায় ভাগ করে লিখবো? এটার সাথে প্যারার কোনো সম্পর্ক নেই। তুমি যদি মনে করো যেমন ভাব সম্প্রসারণ আমরা 3টা প্যারা করে লিখছিলাম, তাই না, বাংলাতে বিশেষ করে, জি বাংলাতে তো 3 প্যারা করে প্রথমে লিখছি। source বা মূল কথাটা এখানেও সেরকম দিতে পারো, যেটার মিনিংটা কি, তাই তো, এই তুমি প্রথমে এরকম 3টা ভাগে ভাগ করে নিতে পারো, যে প্রথমে তুমি দিলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফে তুমি এটা দিয়ে আসলে কি বোঝায় সেটা তুমি প্রথমে বর্ণনা করলা, তারপরে বডিতে গিয়ে তুমি এটাকে পুরো বিশ্লেষণ করলা, বিশ্লেষণ করতে গিয়ে তুমি এক্সাম্পল নিয়ে আসলা, তাই না, এক্সাম্পল দিয়ে সেগুলোকে তুমি আলোচনা করলা, তারপরে কনক্লুশনে গিয়ে তুমি আবার এই ভাবটাকে একটা সামারি আকারে দিয়ে দিলা, এভাবেও দিতে পারো, ঠিক আছে। প্যারার নাম উল্লেখ করব না, বলো। মানে প্যারার নাম উল্লেখ করব না, বাংলা বইয়ে যেমন দেওয়া থাকতো প্যারার নাম মন্তব্য, ভাব সম্প্রসারণ এবং শেষ কথা, এগুলো উল্লেখ করব না, কিন্তু 3টা প্যারা দিব। দরকার নেই, তুমি এক প্যারাতে শেষ করো বা 3টা প্যারা দাও, অত টাইটেল দেওয়ারও দরকার নেই, তোমার আলোচনাটা যথাযথ হলেই হবে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, প্রথমে যে যে প্রভার্বের যে সেন্টেন্সটা সেটা দিয়ে যা বোঝাচ্ছে সেটা প্রথমে দিবা, তারপরে সেটাকে বিশ্লেষণ করার জন্য এক্সাম্পল দিয়ে সেটাকে আরো এক্সপ্লেনেশন দিয়ে বড় করবা, তারপর শেষে গিয়ে তোমার মন্তব্যটা দিয়ে দিবা, এই, ঠিক আছে। জি স্যার। অ্যামপ্লিফিকেশন কমন পাওয়া যায়, এ পর্যন্ত কমন এসেছে, এখন সেগুলোর জন্য তোমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে, হ্যাঁ, ভালো করে পড়তে হবে, আর চেষ্টা করবা বইয়ে যেমনটা আছে, বইয়ে কিন্তু খুব একটা মানে ভালো আলোচনা নাই, তুমি একটু চেষ্টা করবা আর একটু ভালো করে লেখার জন্য, ঠিক আছে। স্যার কমন বলতে কি প্রিভিয়াস ইয়ার থেকে ঘুরে ফিরে আসে নাকি বইতে যেগুলো আসছে ওগুলো থেকে আসে? বইয়ের ভিতরেই আসবে, প্রিভিয়াস ইয়ার থেকে ঘুরে ফিরে আসছে বলে বলা হচ্ছে, ঠিক আছে, এই। আচ্ছা। তারপরেও রিস্ক নেওয়ার কোনো দরকার নেই যে এগুলোই পড়ে যাবো, বরং যেহেতু বইয়ে আছে, বইয়ে যেগুলো তোমার কাছে ভালো লাগবে সেগুলো তুমি আগে ভালো করে পড়ে ফেলবে, আমি তো যেগুলো লিস্ট দিয়ে দিব সেগুলো তোমরা একটু দেখে নিবা, কারণ আমি এখানে তো আছে, ওটা আমি শেয়ার করে দিব, আরেকবার একটু স্ক্যান করতে হবে আমাকে, দেখি এখানে আছে কিনা দেওয়া, ক্লিক দিয়ে একটা ওপেন হয় আর একটা, স্যার আমাদের পরীক্ষা কি সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেই হবে? কোন ইয়ারের পরীক্ষা? সেকেন্ড ইয়ারের পরীক্ষা। সেপ্টেম্বর। ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা সেপ্টেম্বর অক্টোবরে হবে। হ্যাঁ, এত টেনশন করতেছো কেন? পড়াশোনা করো, কোনো টেনশন করার কিছু নাই। আগে সিলেবাস শেষ করি, তারপরে পরীক্ষা টেনশন করব না। এই যেখানে দিয়েছিলাম গতবার এগুলো,
স্যার এই যে ফার্স্ট ইয়ার যারা ফর্ম ফিল আপ চলে ওদেরটা সম্ভব তারিখ কবে হতে পারে পরীক্ষা? এটা বলতে পারি? বলো তারিখ কবে হতে পারে, এটা কি বলা যায়? বলো, তোমরা এই করোনা প্রশ্নটা করো, আসতেছে, এটা কি চাপ বলা লাগবে যায়? না আমাদের। তোমরা তো নিজেরাও দেখছো যে স্যার এটা বাংলাদেশ, এখানে exactly কিচ্ছু বলা যায় যায় না। না। তোমরা এই প্রশ্ন বারবারই করো এবং এই প্রশ্ন তো একই উত্তর আমাকে বলা লাগে। এটা কি আমি এক্স্যাক্টলি দিতে পারি, বলতে পারি? বলো যে এই সময়ে হবে পরীক্ষা, এই দিনে হবে, বলা যায়? হুম, পরীক্ষা তোমাদের চ্যাট জিপিটি জিগাও। ক্যালেন্ডার অনুসারে মেতে হওয়ার কথা, যে প্রত্যেক বছরের মেতে তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হওয়ার কথা। সেই পরীক্ষা চলে যায় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত চলে যায়। ঠিক আছে? অতএব সবসময় ধরে নেওয়া হয় যে জুলাই বা আগস্টের ভিতরে পরীক্ষা হবে। আগস্টে তো হওয়ার সম্ভাবনা, মানে জুলাই তো সম্ভাবনা নেই, কারণ জুলাইয়ে কি শুরু হবে, ফোর্থ ইয়ারের পরীক্ষা শুরু হবে নাকি? জি স্যার। জুলাইয়ে ফোর্থ ইয়ারের পরীক্ষা শেষ হবে, সেটা গিয়ে শেষ হবে কোথায়? আগস্টে। তার মানে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হতে হতে মোটামুটি আগস্টের শেষ বা সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বর অক্টোবর যদি পরীক্ষা হয় ফার্স্ট ইয়ারের, তাহলে তোমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা কবে হতে পারে? জানুয়ারিতে। ডিসেম্বর, কবে হতে পারে? জানুয়ারি। হ্যাঁ, না জানুয়ারিতে যাবে না, প্রত্যেকবার নভেম্বর ডিসেম্বরে হয়। সেকেন্ড ইয়ারের পরীক্ষা স্যার নভেম্বর ডিসেম্বরে হয়। আমাদের ফার্স্ট ইয়ার এক্সাম তো স্যার নভেম্বর আর অক্টোবরে হয়েছিল। সেটা তো তোমার জুলাই বিপ্লবের জন্য রে। ও হ্যাঁ, গতবার যে ঘটনাটা ঘটেছিল সেটা কি ভুলে গেছো? না স্যার। তাহলে স্যার এত তাড়াতাড়ি জুলাই বিপ্লব ভুলে গেলে হবে? না স্যার, সেটা তো ভোলা যায় না স্যার। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমি কি বলবো, হ্যাঁ। গতবার মনে হয় এটা আসছে, হ্যাঁ, ই পয়েন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা আসছে গতবার। হ্যাঁ, জি স্যার, ওটা এটা আসছে। আসছে। হ্যাঁ, এগুলোই তোমরা একটু দেখে নাও, আমি এগুলো শেয়ার করে দিব, সমস্যা না। এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি একটু আপডেট করে এইগুলো শেয়ার করে দিব। এই অনুসারে তোমরা তোমাদের বই থেকে এই রাইটিংগুলো পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। তাহলে পার্ট সি নিয়ে আর কারো কোনো আপত্তি, কথা বা এই জাতীয় কিছু আছে? না স্যার। আচ্ছা, না থাকলে ভালো, স্যার। তাহলে ওটা বাদ দিলাম। স্যার হ্যাঁ বলো। স্যার ওই নিউজ রিপোর্টের নিয়মটা একটু দেখায় দিবেন, মানে এটা কিভাবে লিখতে হয়? বইয়ে তো এক এক রকম করে লেখা। আমি বললাম তো ফার্স্ট ইয়ারে আমি ক্লাসগুলো শেয়ার করে দিব, ওখান থেকে তুমি দেখে নেবা। হুম, ওকে স্যার। ওখানে আলোচনা করা আছে, সেগুলো তুমি দেখবা। লাস্ট ইয়ারের রিপোর্টে অনেকগুলো আলোচনা হয়েছে, ওগুলা করলে ক্লিয়ার হয়েছে। অনেকে তো ইমপ্রুভমেন্ট গ্রুপেও আছো, তাই না? হ্যাঁ, সেখানে তো সব দেওয়াই আছে। আচ্ছা, এটা গেল, তাহলে এটা নিয়ে আমার কথা শেষ। তাহলে রাইটিংয়ের পার্টটা আপাতত শেষ, যে রাইটিং 1, রাইটিং 2, রাইটিং 3 এগুলো নিয়ে আমি বলে দিলাম। ওর ভিতরে পার্ট সি এটা বাকি আছে। পার্ট সি এর কবিতার মধ্যে অনেক কিছু আবার ফার্স্ট ইয়ারে পড়া আছে, আমরা কিছু পড়বো, সেটা হিস্ট্রি থেকে ঘুরে এসে হ্যাঁ পড়বো আর কি। তো এখন আমাদের এদিকে ডন জুয়ান গত 21 তারিখ পর্যন্ত পড়তে দেওয়ার কথা ছিল, তা কি সবাই শেষ করেছো ডন জুয়ান? জি স্যার। আচ্ছা, আমি একটু সরি যে আমি এই প্রশ্নটা আসলে এই প্রশ্নগুলো শেয়ার করতে একটু দেরি করে ফেলেছি। আমি আজকে শেয়ার করেছি চ্যাপ্টার 4, তো আমি আর একটু সময় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু সময় দিয়ে দিচ্ছি, আমি সব একবারে শেয়ার করে দিচ্ছি তোমাদের। এটা আমি 28 তারিখ মতো সময় দিলাম। হ্যাঁ, এটা চ্যাপ্টার 4। আচ্ছা, তাহলে ডন জোয়ানের এটাতে যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা কথা বলি। স্যার শর্ট কোশ্চেন ছিল। আচ্ছা, প্রথমে আমরা আসি ব্রিফে, ধারাবাহিকভাবে আসি, তাহলে সমস্যাগুলো আমরা সেভাবে নিতে পারবো। ডন জুয়ান, প্রথমে ব্রিফ কোশ্চেনে কারো সমস্যা আছে? ব্রিফে বলো, হাত তুলে ফেলবা যদি কারো সমস্যা থাকে। আচ্ছা, তো মনে হয় কারো সমস্যা নাই, তাই তো? আচ্ছা, ব্রিফে যদি সমস্যা না থাকে তো আমরা চলে আসি হচ্ছে শর্ট কোশ্চেনে। কি ব্যাপার, এটা রেকর্ড ক্লাস ওপেন হচ্ছে কেন? কি ঝামেলা।
কোনটা শর্ট কোশ্চেনের সমস্যা বলো? স্যার পোয়েটিক লাইসেন্স যদি একটু পড়া দিতেন। পোয়েটিক লাইসেন্স, আচ্ছা। বাকিগুলোর সমস্যা আছে কারো উপরে? আর স্যার 8 নম্বরটা স্যাটিরিস্ট, আচ্ছা। উপরে 5 এর আগে 1 2 3 4। স্যার 2 নম্বরে এক লাইনের সমস্যা ছিল, জাস্ট এক লাইন শুধু। আচ্ছা সেটাই বলো কোন লাইনে বলো, কোন স্যার লাইনে? প্রথম লাইনই and indeed the ever produced, এখানে এটা বলতে কোনটা বোঝাইছে? এখানে কি ইংল্যান্ডকে বোঝাইছে নাকি? বুঝলাম না, আবার বলো, তোমার কথা আমি ক্লিয়ারলি বুঝিনি, আবার বলো। স্যার এই যে এই লাইন আমি বুঝি না, এই যে শেষে and indeed the romantic era has ever produced, এখানে এটুক বলতে কোনটাকে বোঝাইছে? এখানে কি ইংল্যান্ডকে বোঝাইছে নাকি? তোমার কথাই আমি বুঝছি না। তুমি ইংল্যান্ড, এখানে ইংল্যান্ড আছে, তুমি ইংল্যান্ডের কোন সেন্স, তুমি পুরো সেন্সটা বলে আমাকে সেইটা বলো, নির্দিষ্ট করে বলো। স্যার এই যে ইংল্যান্ডের পরে and indeed the romantic era has ever produced, has ever produced বলতে এখানে কোনটুকুকে বোঝাইছে? মানে হ্যাজ এভার প্রডিউসড, এটা সাবজেক্ট কে, তাই? জি স্যার। এটা ইংল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে সাবজেক্ট। ইংল্যান্ড হ্যাজ এভার প্রডিউসড মানে এ পর্যন্ত ইংল্যান্ডে যত কবি আছে, তাই তো, যত কবি আছে, যে কবিরা ফ্রিডম এবং লিবার্টি নিয়ে কথা বলেছে, তাদের মধ্যে সবচেয়ে এমফ্যাটিক রেভলিউশনারি কবি হচ্ছেন এই বাইরন, এটা বলা হয়েছে। ঠিক আছে, তো বিশেষ করে রোমান্টিক যুগে যে কবিগুলো আছে সেটার কথা এখানে আরেকটু মানে স্পেশাল করে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। মানে ইংল্যান্ডে বিশেষ করে রোমান্টিক যুগে, তাই তো, ফ্রিডম এবং লিবার্টি নিয়ে কথা বলে এমন যে সকল কবিরা আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি জোরালো বিপ্লবী কবি হচ্ছে বাইরন। কারণ রেভলিউশনারি পয়েন্ট আরেকজন আছে না, পার্সি শেলি। হ্যাঁ, শেলিকে বোঝানো হয়েছে। তাহলে তাদের থেকেও আরো বেশি, তাই তো, মানে তার থেকেও আরো বেশি রেভলিউশনারি হচ্ছে কে? এই বাইরন। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আর কোনটা সমস্যা আছে? আচ্ছা স্যার ওই পোয়েটিক লাইসেন্স এই সমস্যা। আচ্ছা, লাইসেন্স কি জিনিস বলো তো? লাইসেন্স কি? সনদপ্রাপ্ত। লাইসেন্স মানে কি? স্যার বৈধতা, অনুমতি দেওয়া, অনুমোদন পত্র। হ্যাঁ, অনুমোদন পত্র। মানে তুমি কি কি করতে পারবা, তুমি ড্রাইভিং করতে পারবা কি পারবা না, তাই তো, তুমি ব্যবসা করতে পারবা কি পারবে না, তুমি বিয়ে করতে পারবা কি পারবা না, তাই তো, এরকম সনদ হচ্ছে কি? লাইসেন্স। পোয়েটিক লাইসেন্স হচ্ছে পোয়েটরা কি কি করতে পারে। যেমন আমি বলতে পারি কি, আই ইট রাইস, এই সেন্টেন্সটা ভুল না ঠিক? স্যার ঠিক। ঠিক আছে। কিন্তু রাইস ইট আই, এটা কি ঠিক না ভুল? এটা ভুল। ভুল। মেইন স্ট্রাকচারটা ভুল, এটা ভুল। কিন্তু পোয়েটিক লাইসেন্স ঠিক। কিন্তু কবিরা এভাবে বলতে পারে, কবিরা এভাবে বলতে পারে। কবিরা নিজের ছন্দ মেলানোর জন্য ওসব স্ট্রাকচার এদের মেলানোর দরকার নাই, ওরা বলতে পারে। ঠিক আছে তো? তাহলে এভাবে বলতে পারে, যে মনে করো যে আই অ্যাম ইটিং রাইস, তাই তো, এটাকে তারা কিভাবে বলতে পারে? যে ইটিং আই রাইস অ্যাম, এভাবেও তারা বলতে পারে। বুঝতে পেরেছো? এভাবে তারা বলতে পারে। কারণ কিসের জন্য? তাদের রাইম বা ছন্দ মেলানোর জন্য। তাহলে এটা বলে দেওয়া আছে যে কবিদের কোনো ভুল নেই। কবিরা আবার নিজস্ব ওয়ার্ড তৈরি করতে পারে। যেমন অশ্রু জল মানে কি? হ্যাঁ, অশ্রু জল মানে কি? চোখের পানি, চোখের পানি। হ্যাঁ, অশ্রু মানে তো চোখের পানি, তা আবার অশ্রু জল বলার দরকার আছে? বলো তো। না স্যার আমরা যেমন বলি যে ওকে ঠিক আছে, হ্যাঁ, ওকে ঠিক আছে, বা হচ্ছে বলতে কি বললাম টিয়ারি ওয়াটার, আমাকে বললাম টিয়ারি
ওয়াটার মানে কি কবি বলতে চোখের পানি। জল, ঠিক আছে, অস্ত্র জল। কিন্তু এই জলটা হচ্ছে চোখের জলের মতো জল, এটা বোঝাতে ব্যবহার করছি। কিন্তু টিয়ার বললেই তো হয়ে যায় যে টিয়ার মানে চোখের জল, না বলছে টিয়ারি ওয়াটার। হ্যাঁ, এরকম করে কবিরা কি নিজের স্বার্থে অনেক কিছু ব্যবহার করতে পারে যেগুলো ভুল মনে বলে মনে হতে পারে আমাদের কাছে, অথবা বলতে পারে কি যে আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, না আচ্ছা এটা ছন্দ এই আমি লান এরকম হতে পারে যে দ্য ওয়ার্ক আই হ্যাভ ডু, এটা কবি বলতেই পারে, ঠিক আছে তো। কারণ পরে হয়তোবা এরকম শব্দ ইউজ করা হয়েছে, হয়তো দেখা যাচ্ছে পরে একটা ছন্দ হবে যে বিকজ আই হ্যাভ, আচ্ছা বিকজ আই ক্যান নট টু, এরকম হতে পারে যে টু ডু মেলানোর জন্য কবি হ্যাভের পরে ডু বসিয়েছে। আমাকে বুঝে নিতে হবে যেখানে কি হতে পারতো, টেকনিক্যালি কি হবে সেটা বুঝে নিতে হবে, ছন্দে মিলিয়ে কবি ব্যবহার করেছেন। অনেক সময় বাড়তি ই ইউজ করছে না, অথবা যেখানে টেন্স অনুসারে মেড হওয়ার কথা ছিল কবি শুধু মেক ইউজ করে দিয়েছে, বুঝতে পারছো। কখনো কখনো আমরা যেমন মেকের পাস্ট টেন্স তো মেড হয়, আমরা অনেক সময় ভুল করে লিখি কি মেকেড, কবি মেকেডও লিখতে পারে, কোনো সমস্যা না। জি স্যার, আবার আর্কেইক ওয়ার্ড গুলো হ্যাঁ, তারপরে মনে করে এমন হতে পারে যে তারা হিস্ট্রিকে তাদের কবিতার ক্ষেত্রে ব্যবহার করতে পারে, হিস্ট্রিকে, কিন্তু হিস্ট্রির পাই টু পাই তারা পারফেক্টলি ইউজ করতে নাও পারে, বুঝতে পেরেছো। তারা হিস্ট্রিক্যাল ইভেন্টগুলো ব্যবহার করতে পারে, তারা হিস্ট্রিক্যাল নেতা বা যারা মানে ওই লিডার আছে তাদের কথা আনতে পারে, কিন্তু হিস্ট্রিক্যাল যে পারফেক্ট কাহিনী সেগুলো তারা ফলো নাও করতে পারে। আবার কি সামাজিক অপকর্মগুলোকে তুলে ধরার জন্য তারা অনেক কিছুই বলতে পারে, যেমন ডন জোয়ান ইয়া করতে গিয়ে এখানে ধর্মকে নিয়ে কথা বলা হয়েছে, এখানে সাহিত্যকে নিয়ে কথা বলা হয়েছে, হয়েছে কিনা বলো। এখন জি স্যার তুমি তো হয়েছে। রেগেও যেতে পারো, সামাজিকভাবে তো মানুষ তাদের উপর রেগে যেতে পারে যেগুলো কথা বললো কেন, কিন্তু না, কবিদের সেটা বলে মানে অনুমতি দেওয়া আছে যে তারা তাদের মতো করে বিষয়গুলোকে কি করতে পারে, ব্যবহার করতে পারে। এটা হচ্ছে মেইনলি পোয়েটিক লাইসেন্স। কি কথা বুঝে গেল? জি স্যার। দেখো বলছে কি poetic license refers to the freedom poets or writers assume to deviate from the conventional rules of language, grammar, syntax, pronunciation, even facts in order to achieve facts মানে কি ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনাগুলো তারা কি করতে পারে নিজের মতো করে ব্যবহার করতে পারে, যা একদম পারফেক্ট ছিল সেখান থেকে দূরে মানে ডিভাইড করার মাধ্যমে নিজের মতো করে ব্যবহার করতে পারে, কি করার জন্য, টু অ্যাচিভ আ স্পেসিফিক আর্টিস্টিক ইফেক্ট ইন দেয়ার ওয়ার্ক। This liberty allows the poet to alter normal word, দেখো ওয়ার্ড অর্ডার, হ্যাঁ ওই যে ইট আই রাইস এরকম নর্মালটা আই ইট রাইসকে উল্টাই ফেলতে পারে, ক্রিয়েট নিউ ওয়ার্ডস, তারা নিজের মতো করে মেকেট করতে পারে, ইউজ আর্কেইক এক্সপ্রেশন বা অনেক আগের ওয়ার্ডগুলো তারা এখন আবার ইউজ করতে পারে, অর ডিস্টর্ট প্রোনাউন্সিয়েশন টু ফিট দ্য মিটার, অথবা প্রোনাউন্সিয়েশনকে তারা ফিট করতে পারে, যেমন কি এরকম আছে না টিজ আছে না এরকম, ইট ইজ, হ্যাঁ It is. হ্যাঁ এখানে কি করা হয়েছে, এখানে একটা এরকম একটা চিহ্ন দিয়ে তারা এভাবে ব্যবহার করছে ইট ইজ, অথবা করছে কি এটা মানে কি ওভার, ওভার, Over. তাই না, অথবা বলছে কি যে এটা মানে কি Stop. স্টপ, Stop. হয়তো বাদ দিয়ে এটা- দিচ্ছে, এরকম ভাবে কি করতে পারে কোন একটা ওয়ার্ডের কি এক্সপ্রেশনকে চেঞ্জ করে ফেলতে পারে, ডিস্টর্ট করে ফেলতে পারে, সেটা প্রোনাউন্সিয়েশন অথবা বানান এরকম, কিসের জন্য, টু মিট দ্য মিটার রাইম অর টোন অফ দ্য পয়েমের টোনের জন্য বা রাইমের জন্য বা রিদমের জন্য এই কাজগুলো তারা করতে পারে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। এইটুকু এবার এখানে বিশ্লেষণ করা হয়েছে। অতএব ইন সিম্পলার টার্মস poetic license is the poet's right to bend or break the standard rules of language and reality to serve the aesthetics of poetry. It enables poet to convey emotions, ideas and imagery with greater impact without being strictly bound by grammatical correctness or literal truth. এখন তোমরা পাওনি, থার্ড ইয়ারে গিয়ে পাবা কিছু কিছু হিস্ট্রিক্যাল ইভেন্টকে নিজের মতো করে ব্যবহার করা হয়েছে। দেখো হিস্ট্রিতে হয়তো ওই নামগুলো নেই, তারপর কবি ওখানে অ্যাড করেছে, নতুন নতুন কিছু কাহিনী তৈরি করেছে, এরকম কিছু আসবে। বলছে দ্য রোল অফ পোয়েটিক লাইসেন্স ইন পোয়েট্রি, অতএব রোলটা কি, বলছে পোয়েট্রি অফেন রিলাইজ অন আ কেয়ারফুলি কন্ট্রোলড ভার্বাল স্ট্রাকচার, তাই না, যেমন মিটার, রিদম, সাউন্ড প্যাটার্ন এগুলো কবিতার জন্য প্রয়োজন হয়। অল কন্ট্রিবিউট টু দ্য পোয়েমস ওভারঅল মিনিং অ্যান্ড ইমোশনাল রেজোনেন্স। দ্য প্যাটার্ন অফ স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেস সিলেবাস, কোথায় স্ট্রেস দিতে হবে কোথায় আনস্ট্রেস দিতে হবে এগুলোর জন্য অনেক সময় প্রয়োজন হয় একটু এদিক ওদিক করার জন্য।
রাইম স্কিমস মেলানোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমার ওয়ার্ডগুলোকে ভিন্ন করতে হয়। অ্যান্ড দ্য মিউজিক্যালিটি অফ ওয়ার্ডস আর ক্রুশাল টু পোয়েট্রি ইফেক্ট। সুতরাং টু মেনটেন দিস প্যাটার্নস পোয়েটস ফ্রিকুয়েন্টলি ডিস্টর্ট নর্মাল প্রোজ প্যাটার্নস অর ইনভার্ট সিনট্যাক্স, আ প্র্যাকটিস নন অ্যাজ পোয়েটিক লাইসেন্স। অর্থাৎ এই প্র্যাকটিসটাকে পোয়েটিক লাইসেন্স বলা হয়। ফর এক্সাম্পল, পোয়েটিক লাইসেন্স ফলোজ ইউজ অফ আর্কেইক ওয়ার্ডস লাইক, দেখো এরকম, হ্যাঁ, টিজ ফর ইট ইজ, ইনভার্সন অর আনইউজুয়াল ওয়ার্ডস, ইনভার্সন করা, ওই যে অবজেক্টকে আগে বসিয়ে দেওয়া। ইনভার্সন মানে কি, যে যেখানে বসা সেটাকে পরের ওয়ার্ড আগে নিয়ে এসে বসানো, আগেরটা পরে নিয়ে এসে বসানো, এরকম বিষয়কে, ঠিক আছে? তো যেমন হচ্ছে কি, এই যে বললাম না, যে মনে করো বলা হচ্ছে কি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি যে দ্য ব্যাকবোন অফ আ নেশন ইজ এডুকেশন, ঠিক আছে? ঠিক আমরা অ্যাজ ইউ লাইক ইট এরকম একটা সেন্টেন্স পড়েছিলাম না, এরকম যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আসলে সেন্টেন্সটা হওয়ার কথা ছিল দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, সেটা আগে সুইটকে বসানো হয়েছে কিসের জন্য? একটা এমফেসিস দেওয়ার জন্য, এই সুইটটাকে এমফেসাইজ করার জন্য। অনেক সময় এরকম দেখো বলতে পারি কি, কামস দ্য ম্যান, মানে কি কামস দ্য ম্যান ইজ কামিং, দ্য ম্যান ইজ কামিং, হ্যাঁ দেখো লোকটা আসছে, এরকম আর কি সেন্সটা, হ্যাঁ, মানে একটা এমফেসাইজ করার জন্য। কামস দ্য ম্যান মানে আমরা খুব আগ্রহবশত ছিলাম, হ্যাঁ, খুব উৎসাহী ছিলাম যে কখন আসে ওয়েট করতেছি, হঠাৎ করে দেখা গেল সে আসতেছে, তখন আমরা অনেক সময় এরকম কামসটাকে ফোর্স করার জন্য আগে দিয়ে বলতে পারি কামস দ্য ম্যান, ওই যে লোকটা আসতেছে, হ্যাঁ, এরকম। তাই কিছু কিছু এরকম ইনভার্সন হতে পারে। তারপর বলছে কি, ডিস্টরশন অফ প্রোনাউন্সিয়েশন আর ইলংগেশন, হ্যাঁ, হয়তো বড় লম্বা জিনিসকে ছোট করে ফেলা, ছোট জিনিসকে লম্বা করে ফেলা, হ্যাঁ, এরকম আর কি। অফ সিলেবলস টু মেইনটেইন মিটার, যেমন হচ্ছে গিভিং ফুল সিলেবল ওয়েট টু দ্য ইডি এন্ডিং ইন সিমড অর লুকড, হ্যাঁ, এগুলো ক্ষেত্রে অনেক সময় কেটে দাও, হ্যাঁ। তার বলছে যেমন হচ্ছে কি, যখন আমরা কবিতা পড়তে পারি, কবিতার সময় লুক না বলে বলতে পারি কি লুকেড, হ্যাঁ, মানে আমার প্রোনাউন্সিয়েশন মেলানোর জন্য ইডিটা তো আমরা সময় বলি না, তাই না? লুকড, আমরা ইডি কিন্তু প্রোনাউন্সিয়েশন করছি না, তো আসতেছে ওই জায়গায়, কিন্তু হয়তো কবিতার স্বার্থে আমাকে অনেক সময় বলা হতে পারে লুকেড, বুঝতে পেরেছো? এরকম প্রোনাউন্সিয়েশন আসতে পারে, সেটা ভুল প্রোনাউন্সিয়েশন, কিন্তু এক্ষেত্রে তোমার মেনটেন করতে হবে। ক্রিয়েশন অফ নিউ ওয়ার্ডস আর, দেখো নিও লজিজমস, হ্যাঁ, মানে নতুন মানে কোনো লজি, হ্যাঁ, যেমন হচ্ছে আমরা রোমান্টিসিজম, এই যে একটা টার্মটা পেয়েছি, এরকম কোনো মানে মতবাদ, এটা কি শুধু সাহিত্যের ক্ষেত্রেই বা হচ্ছে আর্টের ক্ষেত্রেই খাটে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু নাই। হেলেনিজম, হ্যাঁ, আর্ট বা সাহিত্যের ক্ষেত্রে খাটে, এরকম কিছু নতুন নতুন ইজম তৈরি হতে পারে, ঠিক আছে? তো নতুন নতুন ওয়ার্ড তৈরি হতে পারে টু সুট দ্য পোয়েটিক কন্টেক্সট। ইউজ অফ কন্ট্রাকশন অ্যান্ড শর্ট এন্ড ফর্ম লাইক এভার কে ইয়ার, এরকম শর্ট ফর্মও ইউজ হতে পারে। এগুলো হচ্ছে কি পোয়েটিক লাইসেন্সের এক একটা মানে কি বলবো, মানে এক একটা কি বলবো ধাপ, হ্যাঁ, বা এক একটা প্রকার এগুলো। এখন ডন মানে এই যে বায়রন যে ইউজ করছে ডন জুয়ানে, সেখানে কি কি ক্ষেত্রে ইউজ করলো সেটা আমরা একটু যদি দেখি। এই যেমন এখানে একটা ইউজ আছে না, এই জায়গায় টিজ আছে কিনা বলো? আছে। তারপর বলছে ইন ডন জুয়ান বায়রন ওপেনলি এক্সারসাইজেস পোয়েটিক লাইসেন্স থ্রু আউট হিজ ন্যারেটিভ। দ্য পোয়েম ইজ মার্কড বাই আ কনভারসেশনাল অ্যান্ড স্যাটিরিক্যাল টোন in which Byron frequently manipulates language, meter and even narrative conventions. মানে ওখানে যে তিনি কাহিনীগুলো ইউজ করেছেন, অনেক রেফারেন্স আছে, অনেক অ্যালিউশন আছে, সেগুলো হয়তো আমরা বুঝি নাই বা আমরা হয়তো বা পড়ি নাই, কিন্তু ওর ভিতরেও ব্যবহার আছে। বায়রন, দেখো বায়রন কি করছে, চেস্ট মিউজ বলতে প্রধানত এপিকে যে মিউজটা ইউজ করা হয়, এখানে কিন্তু সেই মিউজ ইউজ করেননি, হ্যাঁ, তিনি নিজের মতো করে একটা মিউজ তৈরি করেছেন। মিউজ মানে কি, মিউজ বলতে কি বোঝায় জানো? স্যার ওই যে গডনেস গুলা, হ্যাঁ, গড বা গডেস গুলো নাকি, হ্যাঁ, তিনি ওটা নিজের মতো ইউজ করেছেন। অ্যাজ হি কলস ইট, এনজয় দ্য লিবার্টি টু ব্রেক রুলস ফর দ্য সেক অফ উইট, হিউমার অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। বায়রন অ্যাকনোলেজেস হিজ ইউজ অফ পোয়েটিক লাইসেন্স ইন ডন জুয়ান। তাহলে ডন জুয়ানে যে তিনি পোয়েটিক লাইসেন্স ইউজ করেছেন, তা কিন্তু তার কবিতার একটা প্যারাগ্রাফে বলা হয়েছে বা স্টেঞ্জে দেখা হয়েছে, বলতে দিস লিবার্টি ইজ আ পোয়েটিক লাইসেন্স। তিনি এমন কিছু করেছেন যেটাকে তিনি বলতেছেন আমি যেটা করতেছি এই বিষয়ে কারো আপত্তি করার কিছু নেই, কারণ আমি পোয়েটিক লাইসেন্স ইউজ করছি। কারণ কি, এখানে আমি কি করেছি, হুইচ সাম ইরেগুলারিটি মে মেক ইন দ্য ডিজাইন, কারণ কবিতা ডিজাইন করতে গিয়ে আমি কিছু ইরেগুলারিটি মেক করতে পারি। অর অ্যান্ড আই হ্যাভ আ হাই সেন্স অফ অ্যারিস্টটল অ্যান্ড দ্য রুলস। অ্যারিস্টটল সম্পর্কে আমার যেমন জ্ঞান আছে, তেমনি পোয়েটিক লাইসেন্স বলতে কি জ্ঞান, সেগুলো সম্পর্কে আমার ধারণা আছে। কারণ কি, ইট ইজ ফিট টু বেগ হিজ পার্ডন হোয়ার আই এর অফ ইট।
তাই এই তো অ্যারিস্টটল যেভাবে পয়েটিক লাইসেন্স ইউজ করার কথা বলেছেন, আমি যদি কোনোভাবে পয়েটিক লাইসেন্স ইউজ করতে গিয়ে কোনো ভুল করে ফেলি, তার জন্য আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই বলছি দেখো, টিজ ফিট টু বেগ হিজ পার্ডন। কার পার্ডন? এই অ্যারিস্টটলের পার্ডন না? যে অ্যারিস্টটল এবং তার পয়েটিক লাইসেন্সের যে রুলস সেগুলো সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু ব্যবহার করতে গিয়ে যদি কোনো ভুল করেই ফেলি তাহলে অবশ্যই আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার মানে কি তিনি পয়েটিক লাইসেন্স কি এখানে ইউজ করেছেন, সেটা তার এই লাইনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে বিকজ অফ দিস ফ্রিডম বায়রন ক্যান ন্যারেট দ্য স্টোরি ইন আ মোর রিল্যাক্সড, আইরনিক অ্যান্ড ফ্লেক্সিবল স্টাইল, মিক্সিং ক্লাসিক্যাল রেফারেন্স উইথ কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং অ্যান্ড কলোকুয়ালিজম। তাহলে তিনি এখানে স্ল্যাং ওয়ার্ড ইউজ করেছেন, কলোকুয়াল ওয়ার্ড ইউজ করেছেন, কন্টেম্পোরারি ওয়ার্ড ইউজ, মানে তিনি সব ধরনের ওয়ার্ড ইউজ করেছেন। স্ল্যাং মানে কি? স্ল্যাং বলতে কি বোঝায় বলো তো? অপভাষা। হ্যাঁ, স্ল্যাং ওয়ার্ড, অপভাষা বা খারাপ ভাষা। অপভাষা গালাগালি। গালিগালাজ হচ্ছে কি মনে হয়? স্যার গালাগালি। সবসময় কি গালাগালি হয়? না, এরকমটা? স্যার। এখন নেগেটিভ। শালা শব্দটা গালাগালি শব্দ, এটা দুই শালা না স্যার। বলি না? তাহলে শালাটা কি গালাগালি সম্পর্ক না ভালো সম্পর্ক? এটা একটা ভালো সম্পর্ক। সম্পর্কটা তো ভালো, ভালো না? যে বউয়ের ছোট ভাইকে আমরা শালা বলে থাকি, তা এত খারাপ হলো কেন শব্দটা? কোন দিক থেকে খারাপ? কাউকে বললে তখন সে রাগ করে। রাগ করে কেন? কারণ মনে হয় যেন তার বোনকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি, এরকম জন্য রাগ করে নাকি? না স্যার, সেভাবে গালি দিছি। না, ওই গালিটা গালি হলো কেন? আমার কথা হলো সেটা। এটা তো একটা ভালো সম্পর্ক, কিন্তু ওটা গালি হলো কেন? কোন দিক থেকে সেটা গালি তো এটা? জানি। কারণ সে মনে করতেছে তাহলে আমাকে এইভাবে এইটা অপব্যবহার করি তাই। ব্যবহার করা হয়েছে এবং তাকে শালা মানে সে মনে করে আমি মনে হয় তার বোনকে বিয়ে করার বা এরকম করার প্রস্তাব দিয়েছি এই শব্দটার মাধ্যম দিয়ে, এই জন্য সে রাগ করে। এই জন্য রাগ করে খেপে যায়। হ্যাঁ, এই জন্য খেপে যায়। হ্যাঁ, তাছাড়া তো স্ল্যাং হওয়ার কথা ছিল না, এটা তো একটা ভালো সম্পর্ক। হ্যাঁ, শালা, সুমন্দি, হ্যাঁ সুমন্দি মানে কি? সুসম্পর্ককে, সুসম্বন্ধকে বলাই সুমন্ধ। হ্যাঁ, আমরা সুমন্দি টুমন্দি বলে আরে কি গালাগালি অবস্থা। হ্যাঁ, তা এই যে জায়গাগুলো এগুলোকে স্ল্যাং বলছি, কিন্তু আসলে মিনিং গুলো গালাগালি ব্যাপারটা নয়, মানে অপব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এই যে অপব্যবহার, যে অর্থ ব্যবহার করা ছিল তার অপব্যবহার করি তাই অপভাষা। অপভাষা বলা হয়েছে, ঠিক আছে? তো এরকম কিছু। আর গালাগালি যেগুলো সেগুলো আরো অন্য জিনিস, সেটা স্ল্যাং এর আরো অন্য। হ্যাঁ, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, সেগুলোকে বলা হয় অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, সেটা আবার আলাদা জিনিস, সেটা একদম গাল খারাপ। হ্যাঁ, তো এরকম কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজ মানে বর্তমান সময়ের ল্যাঙ্গুয়েজ, তাই তো? যে সময় আমি কবিতা লিখছি সেই সময়ের। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি অনেক আগের ওয়ার্ড ইউজ, মানে সবকিছু তিনি মিক্স করে ফেলেছেন, আধুনিক, ওল্ড, অ্যানশিয়েন্ট সব ধরনের ল্যাঙ্গুয়েজ তিনি এখানে ব্যবহার করেছেন। এই জন্য মিক্স করে ফেলেছেন, মিক্সিং ক্লাসিক্যাল রেফারেন্স। দেখো, তিনি ক্লাসিক্যাল রেফারেন্স ইউজ করেছেন, আবার বর্তমান শব্দ ইউজ করেছেন, ওয়ার্ড ইউজ করেছেন। তাহলে কি হবে বলো? তো মনে করো যে আমি একটা গল্প লিখতেছি। দেখো, আমি একটা গল্প লিখতেছি, সেই গল্পে আমি মনে করো যে নবাব সিরাজউদ্দৌলার সময়ের গল্পটা লিখবো। আমি লিখবো হচ্ছে, নাটকের নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। আমি সেই ব্রিটিশ আমলের সেই সময়ের কাহিনীগুলো লিখবো। এখন সেই কাহিনীর মধ্যে যদি আমি মোবাইল ফোন ঢুকিয়ে দিই তাহলে কি হবে? মোবাইল ফোন ছিল, এমন তো হতে পারে যে আমি মোবাইলের আবিষ্কারটা ওই সময় করে দিলাম, হতে পারে না? যে লর্ড ক্লাইভ মির্জাফরকে কল দিল, মির্জাফরকে এসএমএস দিল বা ইমেল পাঠিয়ে দিল, হতে পারে কিনা? গল্পটা হয়তো ক্লাসিক্যাল, কিন্তু আমি ওটাকে কন্টেম্পোরারি সেন্স দিয়ে আমি একটা কাহিনী মিলাই দিতেই পারি। তাহলে এই যে আমি ইতিহাসের যে একটা করলাম, মিক্সিং করলাম, এটা কি ভুল হবে? না স্যার, এভাবে ডক্টর ফস্টাস ইউজ করা আছে জার্মানি বিষয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আছে। হ্যাঁ, এই যে ডক্টর ফস্টাসে আছে, তাই না? অনেক জায়গাতে আমরা এই কথাগুলো তো অলরেডি পেয়েছি, এরকম কিছু। তাই বলছে দিস অ্যাপ্রোচ অ্যালাউজ হিম টু স্যাটারাইজ সোশ্যাল কনভেনশনস অ্যান্ড কমেন্ট অন হিউম্যান নেচার উইথ শার্প হিউমার। হি ফ্রিকুয়েন্টলি ইউজেস ইনভার্সন। ওই যে ইনভার্সন মানে কি? আগে পিছে করা, তাই তো? আনইউজুয়াল সিনট্যাক্স টু মেইনটেইন দ্য পোয়েমস রিদম সাচ অ্যাজ, দেখো, দাস উই মে সে অ্যাট লিস্ট দেয়ার ইজ সাম, দেখো, ইউজ ইন ভাইস অ্যাডভার্সিটি অ্যান্ড ভ্যারিড ফরচুন। এরকম সেন্সে দেখো আমরা কি করছি? উই মে সে এই যে অ্যাট লিস্ট, দেয়ার ইজ সাম, ইউজ, ইন ভাইস। কি ইউজ আছে? ইন ভাইস আমি বলে ফেলেছি আগে। কিসের ইউজ আছে? অ্যাডভার্সিটি অ্যান্ড ভ্যারিড ফরচুন। অ্যাডভার্সিটি এবং ভ্যারিড ফরচুনের ব্যবহার আছে, মানে অবজেক্টটাকে পরে দিয়ে অ্যাডভার্বটাকে আমি আগেই ব্যবহার করে ফেলেছি। এরকম ভাবে কি হচ্ছে? আমি একটু এদিক ওদিক করতে পারি। তাই বলছে দেখো, হিয়ার দ্য নর্মাল ওয়ার্ড ইজ ইনভার্টেড
ফর পয়েটিক ইফেক্ট ইলাস্ট্রেটিং দ্য ইউজ অফ পয়েটিক লাইসেন্স। তাহলে এটা হচ্ছে কি পয়েটিক লাইসেন্স কেন প্রয়োজন, এটা কবিরা কেন ইউজ করে থাকেন, এর সবচেয়ে বলা হচ্ছে কি এটা হচ্ছে ডাবল এজ শোর্ড। ডাবল এজ শোর্ড মানে কি বুঝো তো, দ্বিধার তরবারি নাকি, যার দুই ধারেই নাকি দুই ধারেই কি হ্যাঁ ধারালো অনেক, তার মানে ধারালো। এটা দিয়ে কি করা যায়, মানে ক্রিটিসাইজ করা যায়। কারণ সাহিত্যের আরেকটা উদ্দেশ্য হলো কি সামাজিক অবস্থানগুলোকে তুলে ধরে এক ধরনের ক্রিটিসাইজ করা, যেগুলো পড়ার মাধ্যমে যে রিডার যে পড়বে সে ওইগুলোকে খারাপভাবে গ্রহণ করবে এবং সেগুলো সে ব্যক্তিগতভাবে এই কাজগুলো করবে না, এরকমটা মনে করা হয়। বলছে হোয়াইল পয়েটিক লাইসেন্স এনহ্যান্সেস আর্টিস্টিক ফ্রিডম ইট ইজ সামটাইম ক্রিটিসাইজড হোয়েন ইউজড কেয়ারলেসলি। হ্যাঁ, যে এটা ভালো কিন্তু অনেক সময় এটাকে যদি কেয়ারলেসলি ইউজ করা হয়, মানে বাড়তি বেশি পরিমাণে ইউজ করা হয়, তাহলে সেটা অবশ্যই ক্ষতিকর হতে পারে। তবে ইন সাম কনটেক্সট ইট মে সার্ভ অ্যাজ অ্যান এক্সকিউজ ফর স্লপি রাইটিং অর সুপারফিশিয়ালিটি। অনেক সময় অতিমাত্রায় পয়েটিক লাইসেন্স ইউজ করা মানে কি এটা অনেক সময় রাইটিংটাকে সুপারফিশিয়াল করে তোলে। এক্সেসিভ ইউজ অফ পয়েটিক লাইসেন্স দেখা যাচ্ছে আমাদের ভিতরে গল্পের ধারাবাহিকতা নষ্ট করে, এগুলো করতে পারে। কিন্তু হাউএভার ইন দ্য হ্যান্ডস অফ স্কিল্ড পোয়েটস লাইক বাইরন, কিন্তু বাইরনের মতো দক্ষ মানুষের হাতে যদি পড়ে, ইট বিকামস আ পাওয়ারফুল টুল টু এভোক ডিপার মিনিংস, কমপ্লেক্স ক্যারেক্টার্স অ্যান্ড ভিভিড ইমেজারি। এইভাবে মোটামুটি আমরা পয়েটিক লাইসেন্সের নোটটা এভাবে বর্ণনা করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর কি 8 নম্বর? জি স্যার। কি সমস্যা এখানে? পুরোটাই সমস্যা না কোনো স্পেশাল সমস্যা? স্যার এটা আপনার যে লাস্টে যে ব্রড কোশ্চেন আছে ওটা পড়াই দিলে মেবি এটা আপনার ঠিক হয়ে যাবে। ওখানে কন্টেম্পোরারি সোসাইটি নিয়ে যে ম্যারেজ নিয়ে ওখানে বলছিল স্যার, ব্রড কোশ্চেন যেটা না সেটা তো হ্যাঁ একই জিনিস। মেইনলি এখানে তো পুরো গল্পটাই তো একটা সামাজিক ভাবে কোনো বিষয়কে স্যাটিরাইজ করার জন্য তুলে ধরা হয়েছে, তাই না? জি স্যার, লাভ এন্ড ম্যারেজ। এখানে ম্যারেজ নিয়ে বলা হয়েছে, মানুষের আচরণ নিয়ে বলা হয়েছে, বিশেষ করে ডোনা ইনেজের আচরণ। হ্যাঁ, সে তার সন্তানকে ভালো করতে চাচ্ছে অথচ ভিতরে ভিতরে আবার নিজেই প্রেম করে নাকি। হ্যাঁ, আর ও ক্যান্টো লাস্টের দিকে ও নিজে রঞ্জনের কাছে একটা মেসেজ পাঠাইছিল। হ্যাঁ, তাহলে সে অলরেডি বলতেছে তোমার ভাই হয়েছে নাকি। জি স্যার, এটা কোনো কথা মানে কেমনটা লাগে না স্যার? হ্যাঁ, তাহলে ওইটা ওইভাবে তাহলে সে মানুষ হিসাবে কেমন আর সেই হিসাবে দেখালো। তাই এখানে সেগুলো দেখানো হয়েছে। দেখো, স্যাটারাইজ অন রোমান্টিক লাভ, রোমান্টিক লাভ স্যাটারাইজ করেছে। রোমান্টিক লাভ কার কার ভিতরে ছিল এখানে? জোয়ান এন্ড জুলিয়া। হ্যাঁ, জোয়ান, ডন জোয়ান এবং জুলিয়া আরেক গ্রুপের মধ্যে ছিল, সেটা কোনটা? ডোনা ইনেজ আর হচ্ছে যে আলফান্সোর ভিতরে নাকি, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। হ্যাঁ, সেটা বাস্তবায়ন হয়নি কারণ বিয়েটা তাদের বিপরীত দিকে হয়ে গেল। তার মানে কেন হলো না, ওই বিয়েটা হলে তো আর এই ঝামেলাগুলো হতো না। তো সেটা স্যাটারাইজ করা হয়েছে। তবে দেখো, বায়রন মক্স দ্য আইডিয়ালাইজ ভিউ অফ রোমান্টিক লাভ অ্যাজ প্রমোটেড বাই সেন্টিমেন্টাল লিটারেচার। দেখো একটা বিষয় খেয়াল করো, রোমান্টিক লাভকে আমরা সিনেমা নাটকে খুব ভালো মতো দেখি, কিন্তু বাস্তবে কি ওর প্রয়োগ আছে? ওরকম প্রয়োগ করা কি যায় বলো তো? তাহলে আমরা যা বিনোদনের জন্য প্রচার করছি সেটা তো সামাজিকভাবে বৈধ না, কিন্তু আমরা আবার বিনোদন ভাবে কিন্তু প্রচার করছি। তাহলে এটা কি ঠিক বলো তো? না স্যার, এখন তো স্যার ড্রামার মধ্যে মোরালিটি নামক কোনো কিছু থাকে না, যেখানে ড্রামা মানে মোরালিটি। শেক্সপিয়ারের যেটা আমাদের বিশেষ করে নাটকগুলো, বাংলাদেশের যে নাটকগুলো হয়, প্রেম হঠাৎ করে ধাক্কা লাগলো, সাথে সাথে প্রেম হয়ে গেল। তা এইটা যদি আমরা প্রতিনিয়ত দেখতে থাকি, তা আমার সাথে কারো ধাক্কা লাগলো তো বুঝে নিব যে আমার সাথে মনে প্রেম হয়ে গেছে নাকি, এরকম কিছু? স্যার ধাক্কা লাগা তো দূরের কথা স্যার, টেরও পাই স্যার, একটু কোনো কিছু ভুল হলে স্যার ওখানে ঝগড়া লেগে যায়। হ্যাঁ, তা যে সেটাই বলতেছে যে আমরা যা প্রচার করতেছি আর আমরা যা আসলে মানতে চাই দুটো তো এক জিনিস হচ্ছে না। তাহলে কেন আমি সেগুলোকে প্রচার করছি? জি স্যার, আমাদের এখানে তো আবার হাসলো সমস্যা। তারপর হচ্ছে ওদিকে মনে করো এই যে কিছু কিছু সিনেমা আছে, দেখবা যে কিছু কিছু সিনেমায় কলেজের ভিতরে নায়ক বিয়াদবি করতেছে, সে নাকি নায়ক। এটা আমাদের ছেলেমেয়েরা কি ওগুলো শিখবে না? এরকমটা করা যায় বলো? জি স্যার, আবার ভার্সিটিতে দেখাই। তো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো সেন্টিমেন্টাল লিটারেচারে হয়তো এই রোমান্টিক লাভগুলোকে আমরা দেখাই, কিন্তু সেগুলো তো আসলে ভালো না। সেটাকে মক করাও তার একটা উদ্দেশ্য ছিল। ইনস্টিড অফ প্রেজেন্টিং লাভ অ্যাজ নোবেল অ্যান্ড ইটার্নাল, যে লাভ কখনো, আমরা তো জানি লাভ মানে ইটার্নাল, হ্যাঁ, লাভ মানে হেভেন, স্বর্গীয় লাভ,
হ্যাঁ, গানে, নাটকে, সিনেমায় কিভাবে দেখানো হয়েছে লাভগুলোকে, হ্যাঁ, স্বর্গীয় টর্গীয় বলে সে দেখি। আচ্ছা, একটু আমাকে সময় দাও। হ্যাঁ, না, থার্ড ইয়ারে একটু ক্লাসটা দেরিতে শুরু করি, তোমাদের এদিকে একটু দেরি করা হয়েছে। আরে বাবা, এটা ওপেন হয় না কেন? দাঁড়াও 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 দাঁড়াও, না নেব না। আচ্ছা, তো ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। মানে আমাকে একটু মানে স্যাটায়ারটা একটু ভালো করে বুঝাই দেন। মানে এইটা মানে হচ্ছে যে কাউকে কি মানে হাসি তামাশার মাধ্যমে কোনো কিছু অ্যাটাক করা, এরকম কিছু? তুমি আসলে স্যাটায়ার শব্দটাই বোঝোনি, এটাই তো বড় কথা। জি স্যার, এইটাই। এটা তো তোমার ফার্স্ট ইয়ারে বোঝা উচিত ছিল নাকি? আচ্ছা যাও, এটা মিনিংটা যদি না বুঝো তাহলে তার এই প্রশ্ন বোঝায় লাভ নাই তোমার। এটার মানে কি দেখো, যে দ্য ইউজ অফ হিউমার, আইরনি, এক্সাজারেশন অর রিডিকিউল টু এক্সপোজ অর ক্রিটিসাইজ পিপলস স্টুপিডিটি, ভাইসেস, পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ কন্টেম্পোরারি পলিটিক্স অর আদার টপিক্যাল ইস্যুস। কি কথা বোঝা গেল? যে বর্তমান সময়ে যে খারাপ বিষয়গুলো আছে, ঠিক আছে, পাপ, মানুষের মধ্যে দুর্বলতা, মানুষের মধ্যে যত রকমের ভাড়ামি, ঠিক আছে তো, অপরাধ কর্ম, সেইগুলোকে তুলে ধরা। কিসের মাধ্যমে তুলে ধরা বলো? লিটারেচার। হ্যাঁ, বিশেষ করে তোমরা তো পড়েছিলা ফার্স্ট ইয়ারে, সেটা হচ্ছে দ্য লাঞ্ছন। লাঞ্ছনে কি স্যাটায়ার শব্দটা এসেছিল না? জি স্যার, আয়রনি ইউজ, আয়রনি আইরনি ব্যবহার করার মাধ্যমে মানুষের যে ভণ্ডামি সেটা তুলে ধরা হয়েছে। ওখানে কি করা হয়েছে, এই গল্পের মাধ্যমে দুই ধরনের ভণ্ডামি তুলে ধরা হয়েছে। যে কোনো কিছু তুমি সহ্য করতে পারছো না, এটাকে মেনে নেওয়াটাও এক ধরনের ভণ্ডামি। রাইটারের মধ্যে একটা ভণ্ডামি এসেছে, কারণ সে নিজেকে খারাপ প্রমাণিত করতে চায় না, নাকি? এই কারণে সে চুপচাপ সহ্য করে গেছে। সে তো বলতে পারতো আমার কাছে টাকা নাই, এর থেকে আমি আপনাকে খাওয়াতে পারবো না। বললে কি সমস্যা হতো? হয়তো বা তার কাছে মনে হচ্ছে যে আমার তাহলে ভাব নষ্ট হয়ে যাবে, তাহলে মিথ্যা একটা ভাব, এটা এক ধরনের স্যাটায়ার। আবার লেডি বলতেছি কি আমি একটার বেশি খাই না, কিন্তু সে একটার পর একটা খেয়ে যাচ্ছে। এটা কি একজন মানুষের কি একজনকে মানে ব্যবহার করে একজনের মাথার উপর পা দিয়ে নিজের সুবিধা ভোগ করা। কি কথা বুঝতে পেরেছো? এগুলো এগুলো হচ্ছে কি স্যাটায়ার। স্যার, আর্মস এন্ড দ্য ম্যান, এটাতেও তো বিভিন্ন ধরনের মানে কবি স্যাটায়ার তুলে ধরেছেন। আমি তো বললামই সব। হ্যাঁ, এখানেও তো আছে, তোমার সেকেন্ড ইয়ারে তো অনেকগুলো কবিতাতেই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আর্মস এন্ড দ্য ম্যানে আছে, তাই না? তারপর হচ্ছে কি তোমার অ্যাজ ইউ লাইক ইটে কিছু কিছু আছে ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে তোমার এই যে রাজার মধ্যে যে মানে ডিউক ফ্রেডেরিকের আচরণ, তাই না? সে কি করতেছে, প্রথমে ভালোবাসছিল নিজের মেয়ের জন্য, রোজালিনকে রেখে দিল, পরে কি নিজের সাথে আবার তাকে তাড়িয়ে দিচ্ছে। এই পুরো কাহিনীটা কি, এটা কি ওই ধরনের অপরাধগুলোকে তুলে ধরে না আমাদের চোখের সামনে, যেরকমটা ঘটে আমাদের সমাজে? বলো। হ্যাঁ, তো এটা হচ্ছে স্যাটায়ার, মানেটা বুঝতে হবে। এবার তাকে স্যাটিস্ট কেন বলা হচ্ছে? কারণ তিনি কি কি বিষয় এখানে তুলে ধরেছেন। রোল সুইঙ্কার, ওটাও তো হচ্ছে এটা স্যাটিরিক্যালি। দ্য লায়ন এন্ড দ্য জুয়েল। ওখানেও স্যাটায়ার আছে। অধিকাংশ স্যাটায়ার আর আইরনির মধ্যে পার্থক্য কি? আইরনি তো একটা টেকনিক্যাল টার্ম। সেটাকে আইরনি মানে হচ্ছে তুমি তো খুব বেশি ভালো বুঝো দেখতেছি। এটা মানে কি? এটা কি স্যাটায়ার না আইরনি? আইরনি। হ্যাঁ, তুমি তো বেশ ভালোই বুঝতে তো দেখতেছি। এর মানে কি? আমি বলছি যে তুমি বোঝোইনি। এটা বলার ক্ষেত্রে আমি বলেছি কি, এই যে রাইটার মনে করো দ্য লাঞ্ছনে বলতেছি কি, আমি অত ভেন্ডিকটিভ ম্যান না যে আমি প্রতিশোধ নিব। কিন্তু যদি কারো আমার প্রতিশোধ না নিয়ে, যদি কেউ যদি আমার হয়ে প্রতিশোধ নিয়েই নেয়, তাহলে সেটা বসে বসে সন্তোষ মনে দেখাটা নিশ্চয় পাপ না। এটা কি, সে কি আসলে ভিন্ডিকটিভ না? তাহলে
অফকোর্স ভিন্ডিকটিভ স্যার, অনেক মজা পাইছে ও, এরকম দেখছে এমন কি একদম। তাহলে এটাই তো একটা আইরনি, যে সে কি আসলে ভিন্ডিকটিভ না? আইরনি মানে কি? আইরনি একটা টেকনিক্যাল টার্ম, কিন্তু আইরনির মাধ্যমে আমরা স্যাটারটাকে তুলে ধরছি। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। আইরনি হচ্ছে টেকনিক্যাল টার্ম, তার মানে হলো তুমি যা বলছো তা আসলে বোঝাতে চাওনি, অন্য কিছু বোঝাতে চেয়েছো, এমন কিছুকে বলা হয় আইরনি। আর আইরনিও স্যাটায়ার তুলে ধরতে আইরনির সাথে আরো কিছু ইউজ করতে, কি আইরনি ইউজ করা হয় স্যাটায়ারে? বলো কি কি ইউজ করা হয় এর ভিতর? হিউমার থাকতে জি পারে, স্যার, যে হিউমার, আইরনি আর এক্সাজারেশন। যেমন লেডি গেস্টের কথা যেটা বলা, ওটা কি এক্সাজারেশন না? বলো, যে একটার বেশি খায় না কিন্তু সে একের অধিক খেয়ে যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, রিডিকুল মানে কাউকে ঠান্ডা, মানে রিডিকুল করে মানে কি, যেমন বাইরন কি করেছে যে ডোনা ইনেসকে কি রিডিকুল করছে না শেষে? বলো। থার্ড ইয়ার স্যার হিউজ ভাবে রিডিকুল করছে স্যার, ডোনা ইনেজকে দিয়ে মানে এমন ভাবে ইউজ করছে, এমনকি ডোনা ইনেজ ও ডন জুয়ানকে অনেক প্রচুর ইউজ করছে, মানে জাস্ট নিজের ভালোবাসার জন্য, মানে প্রেমিকের জন্য আর কি। ও হচ্ছে ছেলেকে ইউজ করছে, ডনা আপনার যে জুলিয়াকে হচ্ছে কি যেন বলে, আচ্ছা কি বুঝতে পেরেছো? বুঝেছো যার সমস্যা এটা? জি স্যার। জি স্যার। এগুলো তো আগেই ফার্স্ট ইয়ারে এগুলো বোঝা উচিত ছিল সবার। এগুলো যে বোঝোনি তা তো আমি জানি না, তাহলে প্রশ্ন বুঝবা কেমন করে এটা টার্মটা যদি না বুঝো? তাহলে কি বলতে, স্যাটায়ার অন রোমান্টিক লাভ। এখন কি বুঝতে পেরেছো? এখানে কাহিনী তো একই জিনিস নাকি? কাহিনী কি বোঝানো লাগবে? এগুলো ভিতরে এগুলো পড়াই দেওয়া লাগবে না স্যার। হ্যাঁ, যার সমস্যা তাকে বলছি কি ভিতরগুলো পড়াই দিতে হবে? না স্যার। তবে স্যাটায়ার অন ম্যারেজকে তুলে ধরা হয়েছে। তারপর কি স্যাটায়ার অন সোশ্যাল অ্যান্ড মোরাল হিপোক্রেসি। হ্যাঁ, মোরালিটি দেখানো হচ্ছে। হ্যাঁ, সে চাচ্ছে কি একদম, যেমন তোমরা যদি বলো বিশেষ করে ডোনা জুলিয়ার কথা, সে যখন তার স্বামী যখন ধরে ফেললো, মানে মনে করো ঘরে ঢুকলো, সে তখন ভান নিচ্ছিল না? বলো তো। জি স্যার, পুরো নেক্সট লেভেলে না, সে যেন অপরাধ করেনি, তার মতো একজন সতী সাধ্বী মেয়েকে এইভাবে কি করা, এইভাবে সন্দেহ করা, এটা কি মানায়? অপমান করা, এটা কি হয়? অপবাদ দেওয়া। সে বলতেছে কি যে আমাকে পাওয়ার জন্য কত বড় বড় মানুষ আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, শুধু আমি বলে তোমার সংসারটা করে গেলাম, না হলে অন্য কেউ হলে করতো না, নাকি? এরকম করে সে বলতেছে, সে দেখতেছে সে অপরাধ করতেছে, অলরেডি অপরাধী ঘরের ভিতরে আছে, তারপরে সে যেভাবে অস্বীকার করতেছে, এটা কি একটা হিপোক্রেসি না? বলো। অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে, কোথায় কোথায় স্যার ডন আলফোনসো। হ্যাঁ, তা বলছে স্যাটায়ার অন রিলিজিয়ন এন্ড দ্য চার্চ। সবাই কি করতে যাচ্ছে বলো, যে যেটা যদি সম পর্যায়ের ম্যারেজ না হয়, ঠিক আছে, তাহলে কি সেটা কি ঠিক? বলো। সমবয়সী ম্যারেজ যদি না হয়, বা যদি একদম কারো বয়স 23, কারো বয়স 60, এই বিয়েটা কি ধর্মক্ষেত্রে মেনে নেওয়া উচিত? বলো। না স্যার। এই বিয়েতে কি একটা ইয়ং মেয়েকে বলি দেওয়ার মতো অবস্থা না? বলো তো স্যার। তাহলে সেটা যদি চার্চ মেনে নেয়, তাহলে চার্চের শিক্ষা আর সেই শিক্ষার যে বাস্তবায়ন, রিয়েল প্র্যাকটিস, এটা কি ঠিকভাবে হলো? বলো। আবার কি দেখো, যখন ডোনা জুলিয়ার এই কথাগুলো, এই ঘটনাটা প্রকাশ পেয়ে গেল, তখন তাকে কোথায় পাঠানো হলো জানো? কনভেন্টে পাঠানো হলো। সে সেখানে গিয়ে কি করবে? তার পাপের জন্য রিপেন্ট করবে। জোর করে কি মানুষকে পাপ থেকে রিপেন্ট করানো যায়? বলো। না স্যার। সে কি কনভেন্টে বসে জোয়ানের কথা মনে করছে না? তার কাছে চিঠি লিখছে না? বলো। হ্যাঁ, কনভেন্টে গিয়ে সে একদম ভালো হয়ে গেছে? বলো। কনভেন্টে গিয়ে সে ভালো হয়ে গেছে? বলো। না স্যার, জানি তো। আগের সেই ফিলিং। হ্যাঁ, কারণ মানুষের মনের ভিতরের বিষয়টা কি হঠাৎ করে বাহ্যিক কোনো চাপ দিয়ে কি সমাধান করা যায়? বলো। না স্যার। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কি স্যাটায়ার অন রিলিজিয়ন এন্ড দ্য চার্চ, যে চার্চের এই প্র্যাকটিস গুলোর ক্ষেত্রে এগুলো একদম ভুয়া, এগুলো কখনো ঘটতে পারে না। জোর করে তো একজনকে মানুষের অপরাধের মধ্যে ফেলে দিয়ে তাকে আবার শিকার বানানো, এটা কি ঠিক? বলো।
ব্যভিচার করলো দুইজন মিলে, ছেলে আর মেয়েটা, কিন্তু হত্যা করা হচ্ছে কাকে? সামাজিকভাবে হত্যা করা হয় কাকে? মেয়েকে না ছেলেকে? মেয়েটাকে। এই যে আগের যুগে যে পাথর ছুঁড়ে মারা হতো, এখনো তো ইরাক, ইরানে বা এই জায়গাগুলোতে যদি কেউ ব্যভিচারীতে কোনো মেয়ে ধরা পড়ে তাহলে তাকে পাথর মারা হয়। তাহলে ছেলেটার কি সমস্যা? ছেলেটা কি পাপ করেনি? বলো। স্যার ওকে হবে সমান হারে। হ্যাঁ, তাহলে ইকুয়ালি তারা এটার জন্য পাপী। কিন্তু মেয়েটাকে কি করা হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে, আর জোয়ান বেটা ইউরোপ কান্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কি মজা করে বেড়াচ্ছে হায়ার এডুকেশনের জন্য। তাহলে কি হলো? পাপ যেন শুধু মেয়েটারই হলো, কিন্তু এখানে পাপ তো সমাজ করেছে। যদি তারা হ্যাঁ দেখো, একদিকে শিক্ষার দিক থেকেও সমতা নেই বলে ডোনা ইনেজ এবং মানে কি বলবো নামটা কি কেন, এই দেখো আলফোনসো, না আলফোনসো না, জোসি। এদের ম্যাচ হলো না কেন? একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত। এখানেও যেমন ম্যাচ হয়নি, তেমনি বয়স কম বেশি এখানেও ম্যাচ হয়নি। অতএব যদি ম্যাচ না হয় তাহলে টিকবে না, রোমান্টিক সেন্স বেশি দিন থাকবে না। এমনও ঘটনা ঘটেছে বাস্তব জীবনে যে একটা মেয়ে এবং একটা ছেলে বিয়ে করেছে এইচএসসি থাকা অবস্থায়। তো মেয়েটা ছাত্রী হিসেবে ভালো ছিল, তো ভালো কথা। তখন ছেলেটা বলেছে কি যে আমি তো ব্যবসা করতেছি ছোটখাটো, আমি এই ব্যবসা করে তোমার পড়াশোনা আমি চালাই নিতে চাই, তুমি পড়াশোনা করো, উচ্চশিক্ষিত হও। উচ্চশিক্ষিত হওয়ার পর কি ঘটনা ঘটছে জানো? ওই মেয়েটা সেই ছেলেটার সাথে আর মেন্টালিটি মিলে না। পরে মেয়েটা তার একটা ছোট মেয়ে আছে, সেই মেয়েটা অনার্স মাস্টার শেষ করে ছেলের কাছ থেকে ডিভোর্স নিয়েছে। কি হলো? এখানে দোষটা কার? মেয়েটার স্বামীর। এখানে কারো দোষ না, স্যার স্বামীর। অল্প বয়সে বিয়ে দেওয়া, মাঝ পথে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি, ঠিক আছে? এখন মেয়েটার সাথে যখন মেয়েটা একটু উচ্চ শিক্ষিত হয়ে গেল, যখন সে তার ভালো মন্দ বুঝতে শিখলো, তখনই বুঝতে পারলো যে ওই সংসারে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। কিন্তু সে স্বপ্নটা আবার দেখিয়েছিল তার স্বামী, কিন্তু সে তার স্বামীকে শেষ আর মেনে নিতে পারলো না, সে ডিভোর্স করে নিল। এটা আমি একজন বাস্তব স্টুডেন্টের কথা বলতেছি, আমাদের একজন স্টুডেন্টের কথা বলতেছি। কথা বুঝতে পারছো? মাঝখান দিয়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার এরকম একটা বাংলাতে নাটকও আছে। তো যাই হোক, এই যে বলতেছি যে সমতা যদি না হয় তাহলে বিয়ে টিকে না। সেখানে হয়তো কাউকে মুখ বুজে অত্যাচার সহ্য করতে হয়, আর না হয় পরিবারটা ভেঙে যায়। তাই এইগুলোর মাধ্যমে সে শেখাচ্ছে, এই স্যাটায়ারের মাধ্যমে কি করছে, সামাজিক এই বিশৃঙ্খলাগুলোকে সে তুলে ধরছে এবং আমাদেরকে বোঝাচ্ছে যেন এই মনটা আমরা না করলে পারে এর প্রতিফল কি হতে পারে তা তিনি এই গল্পের মাধ্যমে বা এই কবিতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। এটা হলো স্যাটায়ার, ঠিক আছে? বুঝতে পারছো যার সমস্যা ছিল? জি স্যার। আচ্ছা, আর শর্ট প্রশ্নে কারো সমস্যা আছে? কি ব্যাপার, নেটের সমস্যা নাকি? আচ্ছা, এরপর ব্রড কোশ্চেনে কারো সমস্যা আছে? ব্রডে জি স্যার। বলো কোনটাতে? স্যার 1 নম্বর প্রশ্নে এই যে 2 নাম্বার পেজে এই ডনার পাশে আইই লেখা আছে, এটা মানে কি? তুমি একটু গুগলে সার্চ দিয়ে তুমি আমাকে বলো তো এটার মানে কি? দ্যাট ইজ তুমি একটু আমাকে বলো তো, আমি মনে করো পারি না, তুমি এখন কোথা থেকে এটা ম্যানেজ করবা? সবটাই তো গুগলে দেখি, কিন্তু এটা দেখা হয়নি। তাহলে তুমি আমাকে দেখে জানাবা মেসেঞ্জারে, হ্যাঁ? হবে? তুমি এই মিনিংটা নিজে বার করবা, গুগলে সার্চ দিবা, দিয়ে আমাকে তুমি জানাবা যে স্যার এটার মিনিং এই। তোমাকে দায়িত্বটা দিয়ে দিলাম। কি বোঝা গেল? জি স্যার, দেখেছি। কি জিনিস মানে কি? সমস্যা দ্যাট ইজ
দ্যাট ইজ মানে কি অর্থাৎ অর্থাৎ কোন একটা জিনিস বলার জি পরে স্যার। অর্থাৎ বলি না, দ্যাট ইজ জি এটাকে বোঝায়। হ্যাঁ, একটু গাহাত পা নড়ালেই শেখা হয়ে যায়, বেশি সময় লাগে না। আর সবগুলাই দেখি, কিন্তু এটা মানে একটু কেমন কেমন যেন লাগছিল, তো এটার মাথায় আসেনি যে গুগলে একটু সার্চ দিই। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার এই শর্ট টার্মটা কি হচ্ছে পরীক্ষা খাতাতে ইউজ করা যাবে? অবশ্যই ইউজ করতে পারবা। পরীক্ষা খাতা ইউজ না করলে তোমাকে আমি দিব কেন বলো? থ্যাংক ইউ স্যার। এটা তুমি যদি রাইটিং ইউজই না করবে তাহলে তোমার এটা শেখার দরকার আছে? আচ্ছা তাহলে দেখো, সোশ্যাল স্যাটায়ার একই জিনিস না? ওই শর্ট আর ব্রিফ মানে শর্ট আর ব্রড কোশ্চেন একই, শুধু এটা একটু বড় করে লিখতে হবে নাকি, একটু কাহিনীটা জি একটু স্যার। বড় করতে হবে, এই আর কি। এখন একটা প্রশ্ন এইখানে একটু আছে, এই প্রশ্নটা একটু বড় হয়ে গেছে আমার। হ্যাঁ, এই সোশ্যাল স্যাটায়ারটা আমি লিখতে লিখতে এত বেশি একটু বড় করে ফেলেছি। তোমরা একটু যদি পারো একটু ছোট করে নেবা, মনে থাকবে? এটা স্যার যেহেতু লিখতে গেলে এমনি ছোট হয়ে যায়। হ্যাঁ অনেক অনেক কাহিনী নিয়ে আসতে হয়েছে, তো আমি মানে সব কাহিনী অ্যাড করতে করতে দেখি বড় হয়ে গেছে, পরে ভাবছি আর কাটোসাটো করবো না। তোমরা একটু এর ভিতর থেকে কিছু কিছু কাহিনী একটু দরকার হলে বাদ দিয়ে যাবা, যেগুলো মেজর না। ঠিক স্যার আছে, পড়েছি তো সহজে লেগেছে, অত কঠিন লাগেনি। হ্যাঁ ওই জন্য বললাম যে কাহিনীমূলক তো ওই ইয়া করতে করতে দেখলাম যে ওটা এসে গেছে, পরে দেখি অনেক বড় হয়ে গেছে। এখন কোন কাহিনী থেকে কোনটা বাদ দিব, তা তোমাদের কাছে যে গল্পগুলো মনে হবে যে না একটু বাদ দেওয়া যায়, কথাগুলো ইয়া করা যায়, সেগুলো তোমরা বাদ দিয়ে লিখবা। বিশেষ করে এই জায়গাটা ডিসকাশনটা বাদ দিবা না, এই ডিসকাশনটা কিন্তু মেইন এখানে। হ্যাঁ, এই জায়গাটা মেইন, তারপরে তো আমরা গল্পের আদলে চলে গেছি। তাহলে তোমার মেইন অংশটুকু আগে দিবা, তারপরে গল্পের আদলটা ধারাবাহিকভাবে নিয়ে আসবা। কারণ স্যাটায়ারিক্যাল পুরো কবিতাটাই তো একটা স্যাটায়ার, মানে অনেক কিছু আনা যায়, কিন্তু সবকিছু আনতে গেলে অনেক বড় হয়ে যাবে। এই জায়গাগুলো একটু বাদ দিয়ে দেখবা তোমরা। স্যার বাদ দেয়া লাগেও না, আমরা পড়লে পরে লিখতে গেলে এমনিতেই ওগুলো আর ওই তো থাকে ওই না তার সব। মানে ওই একই জিনিস। আচ্ছা তাহলে এই দুটো স্যার কোশ্চেন দেওয়া হয়েছে তোমাদের এবার, তাই না? কে বলেন হ্যাঁ বলো। বাইরনিক হিরো এটা সম্পর্কে একটু মানে বলে দেন আর কি, তাহলে আপনি বললে সেটা মাথার মধ্যে তাড়াতাড়ি ঢুকে যায়। ওই রকম ঢোকালে তো বিপদ গো, তোমাকে পড়ে বুঝতে হবে। পড়ে যদি তুমি একটা জিনিস না নাও, একটা হচ্ছে একজনের তর্জমা আর একটা হচ্ছে অরিজিনাল জায়গা থেকে পড়া, কোনটা বেশি কার্যকরী? স্যার আপনি মানে যে লাইনটা আমি পড়ে 10 বার পরেও বুঝি না, কিন্তু আপনি জাস্ট ওইটার মিনিং বলেন না, কিন্তু আপনি নিজে একবার বলেন, তখনই মনে হয় ওই এটার মিনিং এটা, মানে আপনি মিনিং বলার আগেই তখন বুঝে যায়। তাহলে তো বিপদ, তাহলে তো বিপদ। হ্যাঁ, এই অভ্যাসটা তো খারাপ। স্যার এটা সত্যি কথা, আমরা এমনি পড়তে গেলে বুঝি না স্যার, আপনি অর্থ না বললেও এটা আমরা বুঝা যাই। সেন্টেন্স পড়ার উপরে ডিপেন্ড করে যে তুমি কিভাবে পড়তেছো। আসলে একটা সেন্টেন্সের যে ফ্রেজিংটা, তুমি ক্লজ বা ফ্রেজটা ধরে যে পড়তেছো, এই পড়াটাই তোমার নির্ভর করতেছে তুমি বুঝবা কি বুঝবা না এই পড়াটার উপরে। অতএব এই জায়গাটা যদি পড়তে না শিখো ভালো মতো, তাহলে তোমার কথাও কেউ বুঝবে না, তুমি নিজেও বুঝবা না যে আসলে কি পড়তে গিয়ে কি পড়লাম। হ্যাঁ, এই জায়গাটা, এই জন্য রিডিং স্কিলসটা হেবি জরুরি। রিডিং স্কিলসটা তোমার স্পোকেন ল্যাঙ্গুয়েজকে ইজি করে দেয়। হ্যাঁ, তুমিও তখন ওইরকম ফ্রেজ তোমরা যদি একটু কিছু কিছু ভাষণ শুনবা বিভিন্ন বক্তাদের, ইউটিউবে দেখবা তোমরা ওই যে ক্যাপশন যদি চালু করে রাখো, দেখবা যে বিশেষ করে বারাক ওবামার ভাষণ আমার খুবই ভালো লাগে। কারণ উনি যখন কথা বলেন তখন একটা ফ্রেজকে একসাথে বলেন, একবারে বলেন, এবং এতে তার কথাগুলোকে ক্লিয়ারলি বোঝা যায়। হ্যাঁ, এই ফ্রেজিং বা ক্লজ যে ব্যাপারটা, এটা যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে মিনিংগুলো সহজ হয়ে যায়। আচ্ছা, এখন যেহেতু একটা কথা বলবো, এখন প্রশ্নগুলো তো অনেক বড় বড়, এখন সবগুলো পড়ে দিতে গেলে তো ব্যাপক সময়ের প্রয়োজন। এখন তোমার কোন সেন্টেন্সে তুমি বোঝোনি, কোনটা বুঝেছো সেটা তো আমি বলতে পারবো না। তাহলে তোমাকে স্পেশালি বলতে হচ্ছে স্যার আমি এই সেন্টেন্সটা বুঝি নাই। স্যার কোন সেন্টেন্স না, মানে হচ্ছে বাইরনিক হিরোর এই যে ফিচার্স, মানে একটু আপনি শর্টে বলে দেন যে এটার ভিতরে এটা এটা থাকলে এটা বাইরনিক হিরো হবে। এটা বাইরনিক হিরোর ফিচারগুলো কি, সে কেমন, সেটা এখানে বোঝানো হয়েছে। সে কেমন বলো? খুব আদর্শবান, আমাদের শাকিব খানের মতো যে সৎ, হ্যাঁ, তারপর হচ্ছে সে প্লেনও চালাতে পারে, সাইকেলও চালাতে পারে, এরকম কিছু। তিনি কি কোনো আদর্শ ক্যারেক্টারকে অনুসরণ করেছেন? তিনি তো প্রথমে বলেছেন যে আমি এমন কোনো ক্লিশে বা কনভেনশনাল হিরো চাই না, আমি চাই কেমন একটা আনকনভেনশনাল হিরো। তার হিরো কি করছে? লুকিয়ে প্রেম করছে, করছে কিনা বলো?
জি স্যার। হ্যাঁ, এইটা আমরা যারা সাধারণত হিরো বলতে বুঝি কি, সে খুব সৎ হবে, সে এমন হবে শক্তিশালী যে 100 জন মানুষকে একদম তারা বন্দুক নিয়ে আসবে আর সে হাত দিয়ে মেরে ফেলবে, এরকম হিরোই তো বুঝি আমরা নাকি? কিন্তু এটা কি কোনো হিরোর বৈশিষ্ট্য হলো? হিরো হবে কি একদম কমন পিপলের মতো, কমন পিপলের যা বৈশিষ্ট্য, লোভ, লালসা, সব কিছু তার ভিতরে থাকবে, ঠিক আছে? তো সে চালাক হবে। এই চালাক বলতে ভালো চালাক না, মানুষ কি প্রধানত সৎ, মানুষ কি প্রধানত ভালো? আচ্ছা, মানুষকে চালাক হতে হবে কেন বলো? আমাকে চালাক হতে হবে কেন? আমি একটা জিনিস কিনতে গেছি, আমি লোকটা বললো এটার দাম 10 টাকা, আমি তাকে 10 টাকায় দিলাম, কিন্তু সে আমাকে 5 টাকার জিনিস দিয়েছে। এক্ষেত্রে কি আমি বোকা হয়ে গেলাম নাকি সে অবিশ্বস্ত হলো, কোনটা? স্যার সে অবিশ্বস্ত হলো। কিন্তু আমরা তো বলতেছি যে তুমি তো বোকা, তুমি তো চালাক না, এই জন্য তুমি ঠকছো। বলো, লোকে তো বলতেছে আমি ঠকছি। এটা বলে বলে স্যার এটা ইন্সপায়ার করে বেড়ায় সবাই। হ্যাঁ, এটাই তো আমি বললাম আমাকে চালাক হতে হবে কেন ভাই? তুমি বলেছো এটার দাম 10 টাকা, আমি তোমাকে 10 টাকা দিয়েছি, তুমি আমাকে 10 টাকার জিনিস দিবা। তুমি এখন 10 টাকার জিনিস দিয়েছো না 5 টাকা দিয়েছো, আমাকে কেন যাচাই করতে হবে? তোমার ভিতরে কি ধর্ম নাই? তুমি কি ধর্ম করনি? বিজনেস অনুসারে কি তোমাকে একটা পার্সেন্টেজ লাভ দেওয়া হয়নি? বলো, অটোমেটিক কি একটা সৎ লাভ আছে না বিজনেসের, যে তুমি 5 টাকায় কিনে এনে তুমি 6 টাকায় বিক্রি করবা? এটা তোমাকে তো 1 টাকা লাভ দিয়েই দিয়েছে সরকার, তাহলে তুমি কেন আমার কাছ থেকে ওটা 10 টাকা নিবা? আরো কেন তুমি 3 টাকা বেশি লাভ করবা? তাহলে তুমি তো বিজনেস এথিক মেনটেন করলা না, অথচ আমি নাকি বোকা হয়ে গেলাম, মানে আমি নাকি বোকা যে আমি ঠকছি। তাহলে বলো কোন সামাজিক কোন বিষয়টা আমি মেনটেন করব? তাহলে আমাকে কি চালাক হতে হবে? আর আমাকে চালাক হতেই বা হবে কেন? চালাক বলতে আসলে কি বোঝায় তাহলে ব্যাপারগুলো এরকম। তাহলে তুমি কি চাচ্ছ, কি বলতে চাচ্ছ এখানে? তাহলে সেই হিরোগুলো কেমন, বায়োনিক হিরোর ফিচারগুলো কেমন, এখানে কি এখানে সেইগুলো বলা হয়েছে। প্রথমে কি, দ্য বায়োনিক হিরো ইজ আ ফিগার হু স্ট্যান্ডস ইন অপোজিশন টু এস্টাবলিশ সোশ্যাল কনভেনশন। সে কি সামাজিক রীতিনীতিগুলো মানছে? বলো না। তার মা তাকে এত ভালো করে তৈরি করতে চাইলো, মোরাল, রিলিজিয়াস সব সেন্সই তাকে বোঝানো হলো, কিন্তু কোনো কিছু দিয়ে কাজ হলো? বলো না স্যার। তার মানে কি সে সামাজিক, তাহলে প্রতিষ্ঠিত যে সামাজিক নিয়ম কানুনগুলো আছে সেগুলো সে মানেনি, তাকে এতবার শেখানো সত্ত্বেও, তাই তো? মানুষ তো ধর্ম সবাই জানে। বাংলাদেশের নাস্তিকের সংখ্যা কত পার্সেন্ট বলো? 100%? 80%? হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে তুমি তো জানছো, তুমি তো জানো যে আমার কি করা উচিত কি করা উচিত, তাও তো তুমি ঠকাচ্ছ মানুষকে। তাহলে এটা তুমি তো এস্টাবলিশ সোশ্যাল রিলিজিয়াস কনভেনশনগুলো মানলা না। এখানেও তো সে তাই হয়েছে, সামাজিক নিয়ম কানুনগুলো তো সে ঠিকমতো মানেনি। তারপর হচ্ছে কি, আর ডিফাইনিং এটা হচ্ছে কি, বায়োনিক হিরো ইজ ডিপ সেন্স অফ মেলানকলি অ্যান্ড ব্রোডিং নেচার। মানে কি সে কি করছে, সবসময় চুপচাপ, সে উৎফুল্ল না, ঠিক আছে তো? কারণ কি, কারণ সে অপরাধ বোধ নিয়ে সবসময় থাকে। অপরাধ বোধের মানুষগুলো কেমন হয়, খুব উৎফুল্ল হয় নাকি চুপচাপ হয় বলতো? অপরাধ বোধের মানুষগুলো মন মরা হয়, কারণ তারা কোনো একটা অপরাধ করেছে, সে অপরাধ নিয়ে তারা আছে। এই অপরাধ চিন্তা ভাবনা করতে গিয়ে তারা কি মানে দেখবা যে ওই যখন সে জুলিয়ার সাথে প্রেম করছে, তাকে অধিকাংশ কিছু দেখানো হচ্ছে যে কি কেমন চুপচাপ, তাই না? সে কি করতেছে, সে এমন ভাবে আছে যেন সে কিছু বোঝেই না, ভাজা মাছ উল্টে খেতে জানে না, এরকম একটা কথা আছে না? তাহলে এমন একটা ক্যারেক্টারিস্টিক এই বায়োনিক হিরোর আছে। তারপর কি অনেকটা কি দেখো আছে অ্যারোগেন্স এন্ড প্রাইড। তারা কি অ্যারোগেন্ট টাইপের হবে। অ্যারোগেন্ট মানে কি বলো? উদ্ধত হবে, তাই না? তারা কি 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 করবে, দেখা যাচ্ছে সবসময় নিজেকে অন্যের থেকে চালাক মনে করবে, অপরাধ বোধ থাকবে না। যেমন হচ্ছে সে যখন পালিয়ে আসলো, মনে করো পালিয়ে আসলো ইয়া থেকে, বেড চেম্বার থেকে বা বেডরুম থেকে, সে যে পালিয়ে আসলো এবং তারপরে তার যে মানে কি কি বলবো এখানে, যে অপরাধ করার পর যে একটা নিজেকে ছোট মনে করা, তাই না? তারপর হচ্ছে মানে কি বলবো, নিজেকে অন্যর থেকে লুকিয়ে রাখা, এমনটা তো সে করেনি। বরং সে কি করছে বলো? সে খুব উৎফুল্লভাবে কি করেছে, ইউরোপ কান্ট্রিগুলোতে ঘুরে ঘুরে মজা করছে নাকি? এবং তার জন্য যে জুলিয়া ভুগতেছে, কষ্ট পাচ্ছে, তার আচরণ বা তার কথা বা এরকম কিছু পড়ার মাধ্যমে আমাদের কি মনে হয়েছে যে এই প্রেমটা ব্রেকআপ হওয়ার কারণে আমাদের বায়োনিক হিরো কোনো কষ্ট পেয়েছে? বলো
না স্যার, ও তো মজা করে ঘুরে বেড়াচ্ছে স্যার। না স্যার, সেরকম কিন্তু কষ্ট পায়নি, তাই না? এবং হচ্ছে কি দেখো যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপিলিং অ্যাসপেক্ট হচ্ছে কি হিজ ইমোশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেপথ। ইমোশনাল ডেপথ, ইমোশনালটা কিভাবে যে সে মোটামুটি যখন সে জুলিয়ার সাথে বসছে, জুলিয়ার সেন্সুয়াল যে লাভগুলোকে সে ফিল করছে, সেগুলো নিয়ে সে কিন্তু মানে তার দিক থেকে কিন্তু বেশি কিছু মানে ওই জুলিয়ার মতো এত উচ্ছলতা দেখা যায়নি, বরং তাকে দেখা গেছে কি মন মরা হিসাবে এবং বনে বাদারে ঘুরে বেড়াতে দেখা গেছে। এরকম বলা হচ্ছে না, সে বনে ঘুরে বেড়াচ্ছে, সে নদীর পাশে ঘুরে বেড়াচ্ছে, না সে সে ফিল করছে ডিপলি, সে ইমোশনালি ফিল করছে, কিন্তু বাহ্যিকভাবে সে সেইগুলোকে যেন শো করছে না, সে প্যাশনগুলোকে সে দেখাচ্ছে না। হ্যাঁ, কিন্তু সে সেগুলোকে কি করছে, সেগুলো গভীরভাবে কিন্তু সে অনুধাবন করছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে কি এক একটা তার ফিচার, যে সে হচ্ছে অনেক চিন্তাশীল, আরেকদিকে হচ্ছে অ্যারোগেন্ট, আরেকদিকে হচ্ছে কি কনভেনশনের প্রতি তার কি একটা ব্রিটিশনা বা মানে কি বলবো হেট্রেড। হ্যাঁ, আবার হচ্ছে কি রোমান্টিক লাভের প্রতি তার যে একটা মানে কি বলবো আকাঙ্ক্ষা বা আগ্রহ। তারপর হচ্ছে সামাজিক ভাবে যে ধর্মীয় শিক্ষা দীক্ষা এগুলোকে গ্রহণ করেও সেগুলোর ব্যবহার করতে না পারা, নিজের ইচ্ছা মতো নিজের সুবিধা মতো বিষয়গুলোকে ব্যবহার করা, এগুলো হচ্ছে কি একজন আনকনভেনশনাল বা হচ্ছে জেনারেল পিপল যেমন হয় তেমন তার বৈশিষ্ট্য। এখানে কোনো ওরকম আইডিয়ালিস্টিক হিরো হিসাবে কিন্তু আমরা বাইরনকে ইয়াকে পাইনি, জোয়ানকে। এ কি আইডিয়াল কোনো হিরো বলো, যে যাকে আমরা অনুসরণ করতে পারি বলো তো? না স্যার, ওর বাবার মতোই। হ্যাঁ, আমরা তাকে কিন্তু অনুসরণ করতে পারি না, তাই না? যে না হিরো মানে এমন কেউ হবে যে যাকে আমরা অনুসরণ করব, কিন্তু তাকে কি অনুসরণীয় সে কোনো বৈশিষ্ট্য কি আমাদেরকে দিয়ে গেল? এরকম কিছু না স্যার, এরকম কিছু না, না স্যার। ভার্চুয়াস হচ্ছে স্যার অরল্যান্ডো। হ্যাঁ বলো। তার ভার্চুয়াস হিরো হচ্ছে অরল্যান্ডো। অরল্যান্ডো মানে ওই অ্যাজ ইউ লাইক ইট, তাই তো? জি স্যার। আচ্ছা, যেখানে আপনি যে অ্যাডাম থাকে বলে ও মাই মাস্টার, ও মাই সুইট মাস্টার। আচ্ছা, তো দেখো এখানে প্রথমে আমরা কিছু ফিচারকে দেখিয়েছি, তাই না এখানে, তারপরে সেগুলো আবার দেখো তার ভিতরে এর সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু যে বায়রনিক হিরোর সব বৈশিষ্ট্য ডন জোয়ানের ভিতরে থাকবে না, ঠিক আছে? তো কারণ কিছু কিছু থাকবে, কারণ এই যে ডন জোয়ানের যে ফিচার মানে বায়রনিক হিরোর যে ফিচার, বায়রনিক হিরো কিন্তু অনেকগুলো কবিতা আছে, বায়রনের কিন্তু অনেকগুলো কবিতা আছে, তাই তো? এর ভিতরে এই ডন জোয়ান হচ্ছে একটা, যেখানে তিনি বায়রনিক হিরোর কিছু ফিচারকে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, তো এখানে সেটা আমরা আবার দেখো ডন জোয়ান অ্যাজ এ বায়রনিক হিরো, এখানে আবার সেগুলোকে কি করা হয়েছে পুনরায় আবার বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার কথা কেটে কেটে আসতেছে, তাহলে হয়তো নেটের সমস্যা। সবার কি একই রকম সমস্যা হচ্ছে? জি না স্যার। না স্যার, আমার এখানে সমস্যা না, তোমাদের ওখানকার সমস্যা। দেখো তাহলে ওই যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে, হ্যাঁ তাহলে উপরে যে সকল বায়রনিক হিরোর বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ডন জোয়ানে কি কি আছে সেগুলো আবার দেখানো হচ্ছে। দেখো প্রথমত কি রিজেকশন অফ সোশ্যাল নর্মস, এটা তো আমরা পেয়েছি। তারপর হচ্ছে কি মোরাল টিচিং দেওয়া সত্ত্বেও সে মোরাল আচরণ কিন্তু করেনি। হ্যাঁ, তারপর হচ্ছে কি মোরালি অ্যাম্বিগুয়াস ক্যারেক্টার, মানে তাকে আমরা বুঝতে পারছি না সে আসলে কোন মোরালিটি নিয়ে চলার চেষ্টা করতেছে। তারপর হচ্ছে কি বায়রন দেখো কমপ্লিকেট জোয়ানস ক্যারেক্টার বাই পোর্ট্রেইং হিম অ্যাজ বোথ দ্য কজ অফ দ্য অ্যাফেয়ার অ্যান্ড ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। তাহলে একদিকে সে হচ্ছে কি সামাজিক এই যে অসম বিয়ে, তাই তো? অসম বিয়ে এটার কি সে ভিকটিম না? এটা বলো, যদি ডোনা জুলিয়ার সাথে আলফান্সো যদি ইকুয়াল বয়সে বিয়েটা হতো তাহলে কি এই ঘটনা ঘটার কোনো সম্ভাবনা ছিল বলো তো? না স্যার, এটা না হয়ে স্যার আবার লাস্ট দিকে আবার হলোই। কারণ কি বলছে হিজ পার্টিসিপেশন ইন দ্য অ্যাফেয়ার ইজ ড্রিভেন বাই মোর, দেখো বাই ইউথফুল প্যাশন দ্যান এনি সিনিস্টার ইন্টেন্ট। হ্যাঁ, মানে এখানে কোনো হয়তো পাপবোধ নিয়ে সেই কাজটা করেনি, কিন্তু বয়সের দোষ বলে একটা কথা আছে না, বয়সের দোষ, সে বয়সের দোষে কাজটা সে করে ফেলেছে। হ্যাঁ, কিন্তু জুলিয়ার দিক থেকে ওটা তো আর বয়সের দোষ বলা যাবে না, যাবে বলো ওই ক্ষেত্রে? কারণ সে তো অলরেডি ম্যাচিওরড। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে বায়রনিক হিরোর এই বৈশিষ্ট্য হচ্ছে যে সে মাঝে মাঝে কেমন হবে, পরিস্থিতির শিকার হবে। হ্যাঁ, পরিস্থিতির শিকার, এটা একটা বিষয় এখানে দেখানো হয়েছে।
তারপরে ধরো এখানে বলছে কি বাইরনের ইয়া বলা হয়েছে না যে যখন তার 16 বছর হলো সে কেমন চরিত্র ছিল, মানে কেমন দেখতে ছিল সে, বলো সে কেমন ছিল? হ্যাঁ, যে হ্যান্ডসাম, হ্যাঁ, ইয়ং অ্যান্ড অ্যাট্রাকটিভ, এরকম একজন। তার বলছে কি, আর দেখো আমি একটু দ্রুত যাচ্ছি কারণ ওদিকে আমার থার্ড ইয়ারের ইয়েটা আছে। দ্য বায়োনিক ইজ অফেন ইনফর্ম ইন্টেন্স অ্যান্ড রোমান্টিসাইজ লাভ অ্যাফেয়ার, যেটা তো আমরা আগেই বললাম। হ্যাঁ, এরকম কিছু কিছু জিনিস দেখানো হয়েছে। তারপর হচ্ছে কি দেখো এখানে তার বিষয় থেকে যেটা আমরা দেখতে পারি, তার যে কনভেনশনাল বিষয়গুলোকে না মানা, তারপর হচ্ছে মোরাল সেন্সগুলোকে ঠিকমতো শিখেও প্রয়োগ না করা, তাই তো, এই বিষয়গুলোকে আমরা এখানে কিন্তু পেতে পারি। এবং মারামারি করা ভালোর উদ্দেশ্যে না, আমাদের নায়করা প্রধানত ভালোর উদ্দেশ্যে মারামারি করে নাকি? হ্যাঁ হলো। আর ডন জোয়ান কি উদ্দেশ্যে মারামারি করছে? ডন আলফোন্সোকে যে মারলো কিসের জন্য? আলফোন্সো কোনো দোষ করছিল? স্যার নিজের জন্য, স্যার আকাম করছে। হ্যাঁ আচ্ছা, সে ধরা পড়ে গেছে এই জন্য এখন সে পালাবে নাকি? আকাম করছে নাকি? আচ্ছা, তো এখন বাংলা কথা আছে না? তো যাই হোক, এই বিষয়গুলো তোমরা একটু আরেকটু ভালো করে দেখে নিবা, তাহলে বুঝতে পারবা ভালো করে। একটু পড়বা, কয়েকবার পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছিল যে স্যার প্রশ্নগুলো তো একটু বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন বড় বড় হয়েছে ওই যে বললাম যে যখন বিষয় এগুলো পুরান কথা। হ্যাঁ বলো। স্যার এগুলো পুরান কথা হয়ে গেছে এখন। এই প্রশ্ন বড় বড় কি করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, এখন বড় হয়েছে, এখন যে কোনো ভাবেই হোক তোমাকে একটু নিয়ন্ত্রণে নিয়ে এসে পড়তে হবে। হুবহু মুখস্থ করার দরকার নেই, তোমার টাইমের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, কিন্তু যেন মেইন কথাগুলো বাদ না যায়, মেইন বিষয়গুলো বাদ না যায়, সেভাবে তোমরা একটু লেখার চেষ্টা করবা। আচ্ছা, আর আগামীকাল থেকে আমরা হিস্ট্রি নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমাদের ক্লাস হবে হিস্ট্রি নিয়ে আগামীকাল। হ্যাঁ জি স্যার। হ্যাঁ বলো। স্যার আমার কিরসার শেলের পোয়েট্রির পার্টে শুধু দরকার ছিল, যদি স্যার রেডি করা থাকে তাহলে একটু দিয়ে দেন কিরসার শেলের পার্টে। আচ্ছা, ওগুলো তো ওইভাবে আপডেট করা নাই, ওটা তো কবিতা পড়ার পর আপডেট করা হবে, ঠিক আছে? স্যার ইন কোর্সে দিয়েছে তো, এখন থেকে পড়বো শুধু পার্টে। বুঝতে পেরেছি, আপডেট করা নাই তো, বলো। আচ্ছা, তাহলে কোনোভাবে ম্যানেজ করে নেবেন। আমার এগুলো পড়ানোর সময় আমি তারপরে আপডেট করি। এই যে তোমাদের মাঝে দিতে আমার দেরি হয় না, দেরি হয় আপডেট করতে গিয়ে। হ্যাঁ, যে আমাকে ওটা আবার কিছু কিছু প্রশ্ন অ্যাড করতে হয়, কিছু কিছু প্রশ্ন আবার বাদ দিতে হয়, এরকম। এখন যদি তুমি মনে করো যে স্যার আগের গুলো দিয়েই হবে, তুমি যেতে পারো, তোমার গ্রুপে আমি দিয়ে দিব, ইয়াতে ইনবক্সে। আচ্ছা স্যার, তাহলে নক দিবানি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। তাহলে আগামী দিন থেকে আমরা হিস্ট্রি নিয়ে কথা বলবো, আর রাইটিং এর ওগুলো আমি শেয়ার করে দিব, তোমরা ধারাবাহিকভাবে পড়তে থাকবা, ঠিক আছে? স্যার হিস্ট্রি কোন এজ পড়াবেন? আমরা কোন এজ পর্যন্ত পড়ছিলাম? এজ অফ চষা। হ্যাঁ, তাহলে আমরা রেনেসাঁস পিরিয়ড থেকে শুরু করব, এলিজাবেথান এজ থেকে শুরু করব। স্যার ফার্স্ট ইয়ারদের প্রোজের কোনো সাজেশন দিয়েছেন? আমি কাউরির দেই নাই। হ্যাঁ, ওটা আগে এক চক্র শেষ হবে পড়া, তারপরে দিব, কারণ আগে শর্ট ইয়ার দেওয়া যাবে না। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।